বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল ভাইবা ব্যাচের আপনাদের সাথে চতুর্থ ক্লাস, এবং আমরা ফৌজদারি কার্যবিধি মোটামুটি সংক্ষেপে আলোচনা করেছি। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলো আলোচনা করেছি, যেগুলো আপনারা যারা ক্লাস মিস করছেন রেকর্ড ক্লাস দেখে নেবেন। তো আজকে এই মুহূর্তে আলোচনা করব হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধি থেকে, পেনাল কোড থেকে কি কি প্রশ্ন আসতে পারে। সাধারণত যখন ভাইভাতে আপনাদের জিজ্ঞাসা করে যে আপনি কোন সাইডে প্র্যাকটিস করেন, তো আপনারা হয়তোবা কেউ বলে থাকে সিভিল, কেউ ক্রিমিনাল, বাট অ্যাকচুয়ালি বলা উচিত সিভিল ক্রিমিনাল উভয়ই আমার সিনিয়র প্র্যাকটিস করে। আপনি তো প্র্যাকটিস করেন না, আপনার সিনিয়র করে। আপনার সিনিয়র সিভিল ক্রিমিনাল উভয় সাইডেই প্র্যাকটিস করেন, তবে বলবেন যে সিভিল বেশি বা ক্রিমিনাল বেশি। তো যদি কেউ বলেন যে ক্রিমিনাল বেশি, তাহলে কিন্তু আপনাকে পেনাল কোড থেকে বা দণ্ডবিধি থেকে প্রশ্ন করবে। তো দণ্ডবিধি থেকে প্রশ্নের ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন হতে পারে, যেটা সবার আগে জানতে হবে, দণ্ডবিধির কমন ইন্টেনশন এন্ড কমন অবজেক্ট, বিবিআই। পরীক্ষায় জিজ্ঞেস করবে যে বলেন সেকশন 34-এ কি আছে, বা কমন ইন্টেনশন কি, বা কমন অবজেক্ট কি। তো কমন ইন্টেনশন হলো, এটা দণ্ডবিধি 34 ধারায় আছে যে দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। এটা আলাদা কোনো অপরাধ না, তবে কতিপয় অপরাধীদের যৌথভাবে দায়ী করার জন্য একটা সাক্ষ্য আইনের একটা নীতি। অর্থাৎ যদি 5 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে একজনকে হত্যা করে, তাহলে ওই 5 জন ব্যক্তিকে একসাথে দায়ী করা যাবে 34 ধারায়। তাহলে তাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে 302 এর সাথে 34। তাহলে 34-এর ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি। আপনারা জিজ্ঞাসা করতে পারে যে 34 ধারায় কমন ইন্টেনশনে কি গিলটি মাইন্ড থাকে? অবশ্যই গিলটি মাইন্ড থাকে। আচ্ছা, এরপরে যেটা মনে রাখবেন 149। 149 হলো 5 বা ততোধিক ব্যক্তি যারা বেআইনি সমাবেশের সদস্য। 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হয়ে তারা যদি কোনো অপরাধ করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এক্ষেত্রে সবার সমানভাবে অংশগ্রহণের প্রয়োজন নাই, কিন্তু সবাই এক জায়গায় উপস্থিত থাকলেই হবে। এটাই হলো আপনার 149। সো 149-এর ক্ষেত্রে আপনার প্রি প্ল্যান থাকে না, কিন্তু 34-এর ক্ষেত্রে প্রি প্ল্যান থাকে। 34-এর ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, 149-এর ক্ষেত্রে 5 বা ততোধিক। এটাই মনে রাখেন। তো পূর্ব পরিকল্পনা অনুসারে অপরাধ করলে সেক্ষেত্রে 34, আর পূর্ব পরিকল্পনা ছাড়া অপরাধ করলে 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে যদি করে, সেক্ষেত্রে হলো 149। তো দণ্ডবিধির প্রথম যেটা মনে রাখতে হবে 34 আর 149। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে দণ্ড কত প্রকার। দণ্ডবিধির 53 ধারায় বলছে দণ্ড 5 প্রকার। 5 প্রকার কি কি? একটা হলো সবার উপরে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। কারাদণ্ড কারাদণ্ড আবার 2 প্রকার, সশ্রম বিনাশ্রম। তারপরে হচ্ছে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। এই দণ্ড হচ্ছে এই 5 প্রকার। এবং যদি আপনাকে বলে যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কতদিন কারাদণ্ড বোঝায়, বলবেন যে স্যার যাবজ্জীবন কারাদণ্ড মানে হচ্ছে আমৃত্যু কারাদণ্ড, মানে যতদিন একজন লোক মারা না যাচ্ছে ততদিন সে ভোগ করবে, এটাই। আর যদি রায়ে উল্লেখ থাকে যে যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে 30 বছর বা যাবজ্জীবন, এখানে দুইটা বিষয় খেয়াল করেন। মানে গত কিছুদিন আগে একজন বিচারক রায় দিছে, সেখানে 5 জনরে ধরেন দিছে যাবজ্জীবন কারাদণ্ড, আর 5 জনরে দিছে আমৃত্যু কারাদণ্ড। তাহলে এই কথাটার অর্থ কি? যে ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড দিছে সেক্ষেত্রে তারা মরার আগ পর্যন্তই জেলখানায় থাকবে, আর যে ক্ষেত্রে শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিছে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর। এখন আপনাদের অত প্যাচের দরকার নাই, আপনারা বলবেন যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ড। এরপরে 109 মনে রাখতে হবে। 109 প্ররোচনা কি? অপসহায়তা। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিরে আহ কোনো অপরাধ করতে আহ বলে, সহায়তা করে বা প্ররোচিত করে, সেই ব্যক্তি অপরাধ করুক বা না করুক, এটা হচ্ছে প্ররোচনা। তো যদি আপনার 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 কথা মতো যদি কেউ অপরাধ করে, আপনি বললেন যে অমুক রেজায় খুন কর, এবং সে খুন করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দণ্ডিত হবেন 109 ধারায়। 109 ধারায়। এতটুকু মনে রাখলেই হবে
তাহলে প্ররোচনার ক্ষেত্রে একজনও হতে পারে, কমন ইন্টেনশনের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, কমন অবজেক্টের ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন, এটা মনে রাখতে হবে। এরপরে আহ অপরাধমূলক ষড়যন্ত্র, 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা মতে, আর 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো অবৈধ কাজ করার জন্য সম্মত হয় বা বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য সম্মত হয়, তবে তাকে বলে হচ্ছে অপরাধজনক ষড়যন্ত্র। 2 বা ততোধিক ব্যক্তি হতে হবে এবং তারা কোনো অবৈধ কাজ করার জন্য যদি একমত হয়, অবৈধ কাজ করা লাগবে না, জাস্ট একমত হলেই এটাকে বলে অপরাধমূলক ষড়যন্ত্র। সো এখানে 5টা জিনিস খেয়াল করবেন: সাধারণ অভিপ্রায় 34, সাধারণ উদ্দেশ্য 149, প্ররোচনা 109, অপরাধজনক ষড়যন্ত্র 120 ক, শাস্তি বলছে 120 খতে। এতটুকু মনে রাখলেই হবে। এরপরে আপনি দণ্ডবিধিতে যেটা মনে রাখবেন সেটা হলো বেআইনি সমাবেশ কাকে বলে, 141 ধারা সংজ্ঞা দিছে, 141 ধারা। বেআইনি সমাবেশ কাকে বলে? বেআইনি সমাবেশ হলো 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া যদি কোনো বেআইনি কাজ করে। সংক্ষেপে বলবেন যে স্যার, 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গা জড়ো হইয়া যদি কোনো বেআইনি কাজ করে তাকে বলে বেআইনি সমাবেশ। 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গা হয়ে ভাঙচুর করছে, 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গা হয়ে রাস্তায় গাড়ি চলাচল করতে দিচ্ছে না, 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গা হয়ে সরকারি কর্মচারীরে কাজে বাধা দিছে, এটাই হলো বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141, শাস্তি বলছে 143, 6 মাস মাত্র, 6 মাস। এরপরে মনে রাখেন রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন 124 ক, রাষ্ট্রদ্রোহিতা 124 ক। রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে? রাষ্ট্রদ্রোহিতা মানে হলো রাষ্ট্রের নিয়ে খারাপ কথা বলা না, সরকারের নিয়ে, বাংলাদেশ সরকারকে নিয়ে যদি আজে বাজে কথা বলে, লেখে, বলে, নিন্দা করে, তাহলে সেটাই বলে রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন। কাকে নিয়ে আজে বাজে কথা বললে বলেন? সরকারকে নিয়ে, সরকারকে নিয়ে। 124 ক, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আর সর্বনিম্ন 3 বছর। সর্বনিম্ন 3 বছর না, আসলে আপনি জাস্ট মনে রাখেন সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে রাষ্ট্রদ্রোহিতা মানে হচ্ছে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত ভাবে কিছু বলা, 124 ক। এরপরে আমরা তো বেআইনি সমাবেশ পাইলাম 141, শাস্তি 143, দাঙ্গা, দাঙ্গা রায়ট, রায়টিং কাকে বলে? 147 ধারায় বলছে যে বেআইনি সমাবেশের সদস্যরা যদি শক্তি বা উগ্রতা প্রদর্শন করে, বেআইনি সমাবেশের সদস্যরা যদি শক্তি বা উগ্রতা প্রদর্শন করে তাকে দাঙ্গা বলে। সহজ কথা, বেআইনি সমাবেশের সদস্যরা তারা যদি এক জায়গা জড়ো হইয়া বেআইনি কাজ তো করছে এবং ওই জায়গায় গিয়ে ভাঙচুরও করছে, উগ্রতা প্রদর্শন করছে, তারা বলে দাঙ্গা। জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, এখন হ্যাঁ বলেন। বেআইনি সমাবেশে 141, বেআইনি সমাবেশ মানে সেটা আপনাদের দাঙ্গার সংখ্যা 146, হ্যাঁ। আর শাস্তি ছিল জি, জি। এরপরে আপনি যেটা মনে রাখবেন, সরাসরি চলে আসি, এখানে আর এত মনে রাখার প্রয়োজন নাই, চলে আসবেন নিন্দনীয় নরহত্যা। নিন্দনীয় নরহত্যা আছে 299 ধারায়। বিস্তারিত বোঝার সময় নেই, জাস্ট বলবেন যে একজন মানুষ আর একজন মানুষকে বেআইনি ভাবে হত্যা করলেই তাকে নিন্দনীয় নরহত্যা বলে। তো নরমালি খুন এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে যে পার্থক্য, নিন্দনীয় নরহত্যা পরিকল্পনা সহ হতে পারে, পরিকল্পনা ছাড়া হতে পারে। কিন্তু যদি কোনো নিন্দনীয় নরহত্যা পূর্ব পরিকল্পিত উপায় হয় তখন সেটাকে বলে খুন। তার নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে 300 ধারায়,
সরি 299 ধারায়, আর খুনের সংজ্ঞা দিছে 300 ধারায়। তাহলে আপনি সংক্ষেপে বলবেন যে নিন্দনীয় নরহত্যা কাকে বলে? নিন্দনীয় নরহত্যা হলো যে আপনার একজন মানুষ যদি আরেকজন মানুষকে বেআইনি ভাবে হত্যা করে সেটাকে বলে নিন্দনীয় নরহত্যা। এখন ওই নিন্দনীয় নরহত্যাটি যদি কেউ পূর্ব পরিকল্পনা অনুসারে করে তাহলে সেটা হয়ে যাবে খুন। তাহলে নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা 299 ধারায়, শাস- আর খুনের সংজ্ঞা 300 ধারায়। তো নিন্দনীয় নরহত্যার শাস্তি আছে 304 ধারায়, আর খুনের শাস্তি আছে 302 ধারায়। খুনের শাস্তি মনে রাখবেন যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে আপনি এই মুহূর্তে আপনাদের এত বিস্তারিত জিজ্ঞাসা করবে না ভাইভাতে। ভাইভাতে যা জিজ্ঞেস করবে যে কালপেবল হোমিসাইড কোথায় আছে 299 ধারায়, মার্ডার কোথায় আছে 300 ধারায়। যদি বলে কালপেবল হোমিসাইড আর মার্ডারের মধ্যে পার্থক্য কি, আপনি জাস্ট বলবেন কালপেবল হোমিসাইড হলো একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হত্যা করলেই সেটা কালপেবল হোমিসাইড, কিন্তু ওই কালপেবল হোমিসাইডটা যদি পূর্ব পরিকল্পনা মাফিক করা হয় তখন সেটা হয়ে যায় খুন। সহজ কথা। তো খুনের আহ শাস্তি আলোচনা করছে ধরেন 302 ধারায়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। আর নিন্দনীয় নরহত্যার শাস্তি আলোচনা করছে 304 ধারায়। ঠিক আছে, এরপরে 303 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে বলেন তো যে এমন একটা অপরাধ বলেন যে অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সেটা হলো দণ্ডবিধি 303 ধারায়। 303 ধারায় বলা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে 303 ধারায় একমাত্র শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ধরেন একজন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিছে, এখন সে যদি আবার কাউরে হত্যা করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 303 ধারায়, এবং এই ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, অন্য কোনো শাস্তি নাই। এখন যদি বলেন যে স্যার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি তো জেলখানায় থাকার কথা, তাহলে সে কি জেলখানার ভিতরে হত্যা করছে? জেলখানার ভিতরে হইতে পারে, বাইরে হইতে পারে। ধরেন একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড দিছে কিন্তু সে পলাতক, সে আবার ওই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হয়ে আবার হত্যার একটা করছে, সো এই ক্ষেত্রেও 303। আবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যখন সে সাজা ভোগ করতেছে জেলখানার মধ্যে থেকে আরেকজনকে হত্যা করছে সেক্ষেত্রেও 303। বুঝছেন? আচ্ছা, তাহলে 303 মনে রাখবেন। এরপরে মনে রাখবেন অ্যাটেম্প টু মার্ডার 307 ধারা। 307, 307 হলো হত্যার উদ্যোগ। হত্যার উদ্যোগের শাস্তি 10 বছর। হত্যার উদ্যোগের ফলে যদি আঘাত দেন তাহলে যাবজ্জীবন বা 10 বছর। আর হত্যার উদ্যোগের ফলে আঘাত দিচ্ছেন এমন কোন ব্যক্তি যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তাইলে সাজা হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর। তো আপনি জাস্ট এতটুকু মনে রেখেন অ্যাটেম্প টু মার্ডার 307 দ্বারা সাজা 10 বছর, এইটুকু মনে রাখলেই হবে। 309 ধারা ভিভিআই। 309 ধারায় পরীক্ষায় জিজ্ঞেস করে যে বলেন তো এমন কোন অপরাধ আছে যেটা করলে সাজা নাই কিন্তু করতে গিয়ে যদি ব্যর্থ হয় তাহলে সাজা আছে? সেটা হলো 309 ধারায়। 309 ধারায় আছে আত্মহত্যার প্রচেষ্টা। আত্মহত্যার প্রচেষ্টা মানে একজন ব্যক্তি আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হবে 309 ধারায়, 1 বছর বিনাশ্রম কারাবাস। আমরা মনে রাখবো 320 ধারা গুরুতর আঘাত। 8 প্রকার। 319 ধারায় বলছে আঘাত, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিরে দৈহিক যন্ত্রণা, বৈকল্য বা পীড়া দেয় তখন সেটাকে বলে আহ আঘাত। আর 320 ধারায় বলছে আঘাত হলো 8 প্রকার। এই 8 প্রকারটা একটু মনে রাখবেন। 8 প্রকার হলো 8 প্রকার হলো আপনার পুরুষত্বহীনকরণ। 1, এমন আঘাত দিছে যে আপনার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। 2, এমন আঘাত দিছে শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে। 3, কোনো অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন।
কোনো অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন। আচ্ছা, একটু কথা বল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? দেখেন, কেবল এক লোক আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে উনি আমার কাছ থেকে নোট নিছিল লিখিত, রিভিউতে রেজাল্ট আসছে। উনি এই বুঝতে পারছে আজকে, মানে উনি যে পাশ করছে এটা উনি আজকে দেখছে। এখন ওনার কোনো নাই আপনার, ওই যে মার্কশিট একটাও নাই কাছে। এখন বলতেছে যে মার্কশিট তো আমার কাছে একটাও নাই, তাহলে এখন কি হবে? তো যাই হোক, আমরা আমাদের পড়া আগাই। যে আঘাত হলো 8 প্রকার, এটা মনে রাখবেন। যেটা বলতেছিলাম, 1 নম্বরে পুরুষত্বহীনকরণ, 2 নম্বরে হচ্ছে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করা, 3 নম্বরে হচ্ছে আপনার ওই শ্রবণ শক্তি নষ্ট করা, 4 নম্বর হচ্ছে আপনার অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, 5 নম্বরে হচ্ছে অঙ্গ বা গ্রন্থির স্থায়ী অনিষ্ট সাধন, 6 নম্বরে ধরেন মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, 7 নম্বরে দন্ত বা হাড় ভঙ্গ, এবং 8 নম্বরে যেটা, এটা ভিভিআই, 8 নম্বরে বলছে যে এমন আঘাত যে আপনার এই 20 দিন পর্যন্ত কোনো কাজকর্ম করতে দেয় না। এখন আপনার অনেকের কেস ডায়েরিতে 326-এর মামলা আছে, 326। তো 326-এর ওই জায়গায় আপনারা জিজ্ঞেস করতে পারে যে গুরুতর আঘাত কি কি, এবং আপনারা জিজ্ঞেস করতে পারে বলেন তো যে উপরের 60টার হাড় ভাঙে নাই, দন্ত ভাঙে নাই, কিছুই হয় নাই, বাট সে গুরুতর আঘাতের দায়ে আসামি অভিযুক্ত হতে পারে। কখন? যদি ওই আসামি সাধারণ কাজকর্ম করতে না পারে। কতদিন বলেন তো? কতদিন? 20 দিন। অ্যাটলিস্ট 20 দিন। এই কথা বলা আছে কত ধারায়? 320 ধারায়। তো তাহলে শুধু আঘাতের সংজ্ঞা বলছে 319, গুরুতর আঘাতের সংজ্ঞা বলছে 320, এটা মনে রেখেন। শুধু আঘাতের শাস্তি বলছে 323 ধারায়, 1 বছর 1000। 1 বছর 1000। আর শুধু আঘাতটা যদি মারাত্মক অস্ত্র সহ করে 324-এ 3 বছর। তো আপনি জাস্ট মনে রাখেন 323টা মনে রাখেন। আর 325-এ হলো গুরুতর আঘাত করছেন হাত দিয়া। গুরুতর আঘাত ওই 20টার ওই 8টা যে কোনো একটা ঘটাইছেন হাত দিয়া, তাহলে 325-এ 7 বছর। এখানে একটা বিষয় লিখে রাখেন, 325 বর্তমানে জামিন অযোগ্য। জামিন অযোগ্য, আগে ছিল জামিন যোগ্য, একটু লিখে রাখেন। 2025 সালের সংশোধনী অনুসারে 325 ধারা, মানে গুরুতর আঘাতের শাস্তি বর্তমানে জামিন অযোগ্য, আগে ছিল জামিন যোগ্য। আর গুরুতর আঘাত যদি করে মারাত্মক অস্ত্র সহ 326 হবে। মারাত্মক অস্ত্র সহ যদি গুরুতর আঘাত করে তাহলে শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে যেটা মনে রাখবেন, গুরুতর আঘাত কয় প্রকার? 8 প্রকার, এটা মনে রাখতে হবে। গুরুতর আঘাতের শাস্তি, শুধু গুরুতর আঘাতের শাস্তি 325, আর গুরুতর আঘাত যদি মারাত্মক অস্ত্র সহ করে তাহলে 326। গুরুতর আঘাতটা যদি অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা করে তাহলে 326 ক। অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা করলে 326 ক। 326 পর্যন্ত মনে রাখলেই হবে। দণ্ডবিধিতে যেটা মনে রাখতে হবে সেটা হলো, চলে আসতে হবে আপনার চুরিতে। চুরি 378 ধারায় চুরির সংজ্ঞা দিছে। চুরি হলো অস্থাবর সম্পত্তি, যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া নিয়ে নেয়, সেটার বলে চুরি। চুরির শাস্তি 379 ধারায় 3 বছর, এটা মনে রাখবেন। জিজ্ঞাসা করে যে ঘরে চুরি করলে কত ধারায় মামলা হবে? 380। মানে উপরে যদি ছাদ থেকে, তাবু জাহাজ এসব জায়গায় চুরি করলে 380। আর তাবু জাহাজ ছাড়া অন্য জায়গায় চুরি করলে 379-তে 3 বছর। আর ঘরের মধ্যে করলে 380-তে 7 বছর। চাকর বা ক্লার্ক করলে 381-তে 7 বছর। আর আপনি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার প্রস্তুতি নিয়ে চুরি করছেন তাহলে 382-তে 10 বছর। তো আপনি যেটা মনে রাখবেন, চুরির সংজ্ঞা 378, শাস্তি 379, 3 বছর। ঘরে চুরি করলে 7 বছর, এটা মনে রাখতেই হবে। চুরি, এবং চুরি হচ্ছে জামিন অযোগ্য অপরাধ। জামিন অযোগ্য, নন বেইলেবল। এখন আসেন
চাঁদাবাজি, চুরির ইংরেজিতে বলে থেফট, THEFT, মনে রাখতে হবে। চুরির স্যার ইংরেজিতে এটা বলে, কি নতুন সংশোধনী চুরি যে জামিন অযোগ্য নাকি আগেই ছিল? এটা আগেই ছিল ভাই, চুরি আগেই জামিন অযোগ্য। আচ্ছা। আচ্ছা, এবার আসেন থেফট। আহ থেফট হলো চুরি ইংরেজি। এখন আসেন এক্সটর্শন। এক্সটর্শন মানে চাঁদাবাজি। এক্সটর্শনের সংজ্ঞা আছে 383 ধারায়। আপনি যদি দূরবর্তী ভয় দেখাইয়া, দূরবর্তী ভয় মানে হচ্ছে আপনি একজনকে বলছেন যে আমারে 50,000 টাকা দিবা, যদি না দাও তাহলে তোমার নামে আমি আজে বাজে কথা ইন্টারনেটে ছড়াই দিব, এবং সে ভয় পেয়ে আপনার সাথে সাথে দেয় নাই, কিছুদিন পরে দিছে, এটা হলো চাঁদাবাজি। আপনি বললেন যে আমারে 10 লাখ টাকা না দিলে তোমার ছেলেরে কিডন্যাপ করব, এবং সে কিছুদিনের মধ্যে 10 লাখ টাকা দিছে। সো এটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজির ক্ষেত্রে দূরবর্তী ভয়। চাঁদাবাজির আর এক নাম এক্সটর্শন, ইংরেজি বাংলায় বলে জোরপূর্বক গ্রহণ বা বলপূর্বক গ্রহণ। এখন এই চাঁদাবাজির ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভয়টা হয় দূরবর্তী, আর চাঁদাবাজির বিষয়বস্তু স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি উভয়। আর চাঁদাবাজিটা যখন ইনস্ট্যান্টলি করে, মানে তাৎক্ষণিক ভাবে করে, মার দিয়ে কাউরে আঘাত করে করে বা ভয় দেখায় সাথে সাথে টাকা পয়সা নিয়ে নেয়। আপনি কাউরে আঘাত করছেন, মৃত্যু ঘটাইছেন, সাথে সাথে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিছেন বা তার ভয় দেখায় নিয়ে নিছেন, এটারে বলা হচ্ছে আপনার দস্যুতা বা রবারি। আর রবারি আছে 390 ধারায় সংজ্ঞা। তাহলে আমার মনে রাখতে হবে চাঁদাবাজি হলো 383, দস্যুতা হলো 90। এখন দস্যুতার আর এক নাম হচ্ছে ছিনতাই। এখন যদি বলেন স্যার এই দস্যুতার মানে ছিনতাই আর চাঁদাবাজির মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, চাঁদাবাজিটা হয় দূরবর্তী, মানে ভয় দেখালাম কিছুদিনের মধ্যে দিচ্ছে, সাথে সাথে না, বা মারপিট করে নাই চাঁদাবাজিতে। আর দস্যুতার ক্ষেত্রে ভয় হবে তাৎক্ষণিক, বা মারপিট করে আপনার সাথে সাথে নিয়ে নিছে, এটা হলো দস্যুতা বা ছিনতাই। দস্যুতার ক্ষেত্রে লোকজনের একটা মানে অপরাধীর সংখ্যার একটা সীমাবদ্ধতা আছে, 1 থেকে 4, সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। যেটা, এটা একটু মনে রাখবেন। দস্যুতার সংজ্ঞা দিছে 390, এটা লিখে রাখেন। দস্যুতা বা রবারি বা ছিনতাই 390, শাস্তি বলছে 392, লিখে রাখতে হবে। শাস্তি হলো 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। আর দস্যুতা যদি রাজপথে করে, রাতের বেলায়, দস্যুতা রাজপথে করেছে রাতের বেলায়, তাহলে শাস্তি 14 বছর সশ্রম, এটাও 392-তে বলছে। তো দস্যুতার সংজ্ঞা 390, শাস্তি 392। দস্যুতা নর্মাল শাস্তি 10 বছর সশ্রম, বাট দস্যুতা যদি রাজপথে করে রাতের বেলায় তাহলে 14 বছর। দস্যুতার সংখ্যা 390, শাস্তি 392, এটা মনে রাখবেন। আর দস্যুতার সর্বনিম্ন সংখ্যা 1, সর্বোচ্চ 2, সর্বোচ্চ 4, সরি। আপনারা জিজ্ঞাসা করে যে ডাকাতি সংজ্ঞা কত ধারায় আছে? ডাকাতির সংজ্ঞা আছে 391 ধারায়। ডাকাতি কাকে বলে? দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে, দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তখন সেটা বলে ডাকাতি। অর্থাৎ 5 জন ব্যক্তি মিলে যদি ছিনতাই করে তখন সেটার নাম হয় ড্যাকুইটি বা ডাকাতি। এই ডাকাতির ক্ষেত্রে যেটা আমরা মনে রাখতে হবে যে সংজ্ঞা দিচ্ছে 391, শাস্তি বলছে 395। 395 হলো যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড। যেটা অবশ্যই মনে রাখতে হবে 396 ধারা। আপনি ঢুকছেন সাথে সাথে বলবে যে বলেন তো 396 ধারায় কি আছে? 396 ধারায় আছে খুন সহ ডাকাতি। খুন সহ ডাকাতি, খুন সহ ডাকাতি কি? আহ যদি ডাকাতি করতে গিয়ে যে কোনো একজন হত্যা করে তাহলে ডাকাত দলের সকল সদস্য সমানভাবে দায়ী হবে, যদিও ডাকাত দলের অন্যদের সম্মতি থাক বা না থাক। মানে ধরেন একদল লোক ডাকাতি করতে গেছে, কারণ ডাকাতি করতে গিয়ে ডাকাত দলের একজন সদস্য বলতে হত্যা করতে গেছে, অন্যরা বাধা দিছে যে না হত্যা করো না, বাট তারপরেও হত্যা একজন করে ফেলছে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। খুন সহ ডাকাতি, একজনের প্রশ্নই করছিল যে বলেন তো খুন সহ ডাকাতি আছে কত ধারায়? খুন সহ ডাকাতি আছে কত ধারায় বলেন তো তাহলে? 300 কত?
96। তো ডাকাতির সংজ্ঞা কততে? 391। ধন্যবাদ। আর ডাকাতির শাস্তি হলো 395, আর খুন সহ ডাকাতি হলো 396। জি। আর দস্যুতার সংজ্ঞা 390, শাস্তি কত? 392। জি, এটা মনে রাখেন। এরপরে এখানে তেমন নাই। অনেকের অপরাধজনক বিশ্বাসভঙ্গ আছে কেস ডায়েরিতে। অপরাধজনক বিশ্বাসভঙ্গ আছে 405 ধারায়। মানে যখন কারো সাথে কারো বিশ্বাসের সম্পর্ক থাকে এবং এরপরে যদি আত্মসাৎ করে, বিশ্বাসের সম্পর্ক ছিল এবং তারপরে আত্মসাৎ করছে, এটারে বলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। সংজ্ঞা দিচ্ছে 405 ধারায়, শাস্তি বলছে 406 ধারায় 3 বছর। 3 বছর। আর এরপরে মনে রাখবো আমরা প্রতারণা। প্রতারণা হচ্ছে যে আপনি প্রকৃত সত্য লুকাইয়া কারো কাছ থেকে যদি কোনো কিছু লাভ করেন, তাহলে এটাকে বলে প্রতারণা। প্রতারণার সংজ্ঞা দিছে 415 ধারায়, শাস্তি বলছে 417 ধারায় 1 বছর। আর যেটা ইম্পর্টেন্ট 420 ধারা যেটা আছে, এটা ইম্পর্টেন্ট, অনেকের আসে, অনেকের কেস ডায়েরিতে আছে। 420 ধারা হতো প্রতারণা করে মূল্যবান টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নিছেন। আপনি একজনের সাথে প্রতারণা করছেন এবং মূল্যবান টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নিছেন। আপনি একজনকে বললেন যে আমার কাছে ইংল্যান্ডের ভিসা আছে বা ইউরোপের ভিসা ভিসা আছে, টাকা টাকা দিতে বললেন, টাকা দিছে, বাট আপনি ভিসা দিতে পারেন নাই। সো এই ক্ষেত্রে আপনি যেটা করেছেন 420 ধারা অপরাধ। 420-এর শাস্তি 7 বছর, কিন্তু এটা জামিনযোগ্য। 420-এর শাস্তি 7 ইয়ার্স, একটু লিখে রাখেন, 7 বছর কিন্তু এটা জামিনযোগ্য। মানে 7 বছর হলেও এটা জামিনযোগ্য অপরাধ। তারপরে আমরা মনে রাখবো জালিয়াতি 463 ধারায়। জালিয়াতি জালিয়াতি হলো আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন কাউরে। 420-এর শাস্তি 7 বছর, এটা কি 420-এই শাস্তি কি দাঁড়ায়? হ্যাঁ, 420-এর শাস্তি 7 বছর, 420-এই বলা আছে। আচ্ছা। জালিয়াতির সংজ্ঞা আছে 463 ধারায়। 463 ধারায় বলছে যদি আপনি কোনো মিথ্যা দলিল তৈরি করেন কাউরে ঠকানোর উদ্দেশ্যে, তখন সেটা হয়ে যাবে জালিয়াতি। আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন কাউকে ঠকানোর উদ্দেশ্যে, সেটা হয়ে যাবে জালিয়াতি। জালিয়াতির সংজ্ঞা আছে 463, আর শাস্তি আছে 465-তে 2 বছর। জালিয়াতির সংজ্ঞা ফোরজারি 463, শাস্তি 465-তে 2 বছর। ইপটিজিং 509 ধারা। ইপটিজিং 509 ধারা, শাস্তি 1 বছর বিনাশ্রম কারাবাস। 1 বছর বিনাশ্রম কারাবাস ইপটিজিং। ক্রিমিনাল ইন্টিমিডেশন মানে অপরাধজনক ভীতি প্রদর্শন 503 ধারায়, এটা ইম্পর্টেন্ট। অপরাধজনক ভীতি প্রদর্শন 503 ধারায়, কাউরে কোনো কিছুর ভয় দেখানো, হত্যার ভয় দেখানো, গুরুতর জখমের ভয় দেখানো, এটার বলে ক্রিমিনাল ইন্টিমিডেশন। ক্রিমিনাল ইন্টিমিডেশনের শাস্তি হলো আপনার 506 ধারায় 2 ভাগে ভাগ করছে। প্রথম শাস্তি হলো 2 বছর। ক্রিমিনাল ইন্টিমিডেশনের প্রথম ভাগে শাস্তি হলো 2 বছর, আর দ্বিতীয় ভাগে শাস্তি হলো 506-এর ক্লজ 2 বলে। কোর্টে যারা যান দেখবেন যে 506-এর ক্লজ 2-তে কি শাস্তি আছে। আপনি যদি কাউরে মৃত্যুর ভয় দেখান, গুরুতর জখমের ভয় দেখান, মৃত্যুদণ্ডযোগ্য যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখান বা সতীত্ব নষ্টের ভয় দেখান, তাহলে শাস্তি হবে 506-এর ক্লজ 2-তে, শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এটা জামিন অযোগ্য। 506-এর প্রথম ভাগ যেটা 2 বছর, এটা জামিনযোগ্য, কিন্তু 506-এর দ্বিতীয় ভাগ যেটা জামিন 7 বছর, এটা জামিন অযোগ্য। তাহলে অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা আছে 503 ধারায়, ক্রিমিনাল ইন্টিমিডেশন বলে, শাস্তি আছে 506 ধারায়, মনে রাখবেন। ইপটিজিং 509 ধারায়। আর এতটুকু জানলেই হবে, দণ্ডবিধিতে যে যা পড়লাম এতটুকু মনে রাখবেন। 503 এ যেন স্যার কি বলছিলেন? 503 এ যেন
503-এ কোনো শাস্তি নাই, 503-এ ক্রিমিনাল ইন্টিমিডেশন সংজ্ঞা, আর শাস্তি আছে 506-এ। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই যে যা যা বললাম, এছাড়া আরো কতগুলো হ্যান্ড নোট পিডিএফ দিব, আগামীকাল দিয়ে দিব, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, একেবারে খুব বেশি আপনার চিন্তিত হওয়ার কিছু নাই। তাহলে আমরা কি কি পড়লাম দেখেন, 34, 149, 109, 120 খ। এরপরে আমরা এখানে এসে পড়ছি যে বেআইনি সমাবেশ কি, দাঙ্গা কি, তারপরে নিন্দনীয় নরহত্যা কি, খুন কি, একমাত্র শাস্তি কোনটার ক্ষেত্রে, কোন অপরাধ করলে 309, যে কোন অপরাধ করলে শাস্তি নাই, ব্যর্থ হলে শাস্তি আছে। তারপরে আমরা পড়ছি আঘাত কি, গুরুতর আঘাত কি। এরপরে চলে গেছি চুরি কি, তারপরে চাঁদাবাজি কি, দস্যুতা বা ছিনতাই কি, ডাকাতি কি। তারপরে পড়ছি বিশ্বাসভঙ্গ কি, 406 ধারায় শাস্তি কি 3 বছর। এরপরে পড়ছি আমরা চিটিং 415, আর চিটিং কইরা, প্রতারণা কইরা যদি জিনিসপত্র নিয়ে নেয় 420 ধারায় 7 বছর জামিনযোগ্য। এরপরে আমরা পড়ছি জালিয়াতি 463 ধারায়, শাস্তি 465 ধারায় 2 বছর। এরপরে আমরা চলে আসলাম 503 ধারায় ক্রিমিনাল ইন্টিমিডেশন, এবং শাস্তি 506-এর প্রথম ভাগে 2 বছর, পরের ভাগে 7 বছর, অর্থাৎ 506-এর দ্বিতীয় ভাগ হচ্ছে জামিন অযোগ্য। তারপরে আমরা পড়ছি ইফটিজিং হলো 509 ধারায় 1 বছর বিনাশ্রম কারাবাস। বুঝছেন? আর আমি যদি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, ধরেন আপনারা সরাসরি জিজ্ঞাসা করলো, বললো তো নিন্দনীয় নরহত্যা এবং খুন কোথায় আছে, কোথায় আছে বলেন? 299, 299 ধারায় 300 300 ধারায়। 299 এবং 300। আপনারা বললো যে নিন্দনীয় নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য কি বলবেন? পূর্ব পরিকল্পনা থাকবে আর পূর্ব পরিকল্পনা থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, আপাতত ওইটাই বলেন যে স্যার, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির যদি এমনি পূর্ব পূর্ব পরিকল্পনা ছাড়া হত্যা করে সেটা নিন্দনীয় নরহত্যা, আর পূর্ব পরিকল্পনা সহ করলে সেটা কি? খুন। খুন। আর কোন ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোন ধারায়? 303 ধারায়। 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউরে কি করে, হত্যা করে। জি। তো এই ছিল আমাদের দণ্ডবিধি। আশা করি পারবেন ইনশাল্লাহ। এবং দণ্ডবিধিতে কোন অপরাধ, ছিনতাইয়ের সর্বোচ্চ সদস্য কয়জন? 4 জন। খুন সহ ডাকাতি কত ধারায়? 396 ধারায়। 396 ধারায়। ধন্যবাদ। আমরা একটু দেওয়ানিতে চলে আসি, আসেন। দেওয়ানি, সিভিল। দেওয়ানি সিভিলই কার্যবিধিরে তো ভয় বলে, লাগে। হ্যাঁ কিছু বলছেন? বলছি স্যার, সিভিলই তো পেঁচাইবো বেশি মনে হয়। না, আপনাদের আসলে পেঁচানোর, আপনাদের সময়ও কম, আর পেঁচানোর জি কিছু স্যার। নাই। এই যে মূল বেসিক যে জিনিসগুলো এখানে যে আলোচনা করি, এগুলো মনে রাখেন, এগুলা থেকেই বেঁধে যাবে ইনশাল্লাহ। তো জি স্যার। সিভিলে আপনি প্রথম যেটা মনে রাখেন, যে দেওয়ানি মামলার ওই দেওয়ানি কার্যবিধিতে ইংরেজিতে কি বলে, দা কোড অফ সিভিল প্রসিডিওর, বানানটা শিখে নিয়েন 1908। এই যে আমি আবারও বলি, আপনাদের যে এলএলবি তে যে সাবজেক্ট গুলো ছিল, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির হন বা অনার্স এর হন, আপনি কতগুলো সাবজেক্টের নাম ওই জায়গা ইংরেজিতে মনে রাখবেন। ওনারা ওখানে লিখতে বলেন, প্রথমত বলেন যে আপনি এলএলবি তে কি কি সাবজেক্ট পড়ছেন, এটা জিজ্ঞেস করে। আবার মাঝে মাঝে লিখতে বলে। সো এক্ষেত্রে আপনি করবেন, এখানে টেকনিক্যালি উত্তর দিবেন। যদি সাবজেক্ট গুলোর নাম বলতে বলে, আপনি যে বার কাউন্সিল রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে এগুলো বলবেন, যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, দ্য এভিডেন্স অ্যাক্ট, দ্য লিমিটেশন অ্যাক্ট, এগুলো বলে দিবেন। কিন্তু আপনি যদি ধরেন বললেন যে দ্য কনস্টিটিউশন অ্যাক্ট, কনস্টিটিউশনাল ল, বা রেজিস্ট্রেশন অ্যাক্ট, এইগুলা যখন তো আপনি মনে বলবেন তখন এইগুলা থেকে আপনার প্রশ্ন করা শুরু করবে। বুঝছেন? তো এজন্য আমি আমার গণ্ডির ভিতরে বলবো যে স্যার এই সাবজেক্ট গুলো ছিল, আর বাকিগুলো মনে করতে পারতেছি না, এতটুকুই। এবং এগুলোর বানান শিখে যায়। তো আমরা দেওয়ানি কার্যবিধি একটু পড়া শুরু করব। দেওয়ানি কার্যবিধি খুব সংক্ষেপেই বলে দিই, একেবারেই আমাদের সময় কম, অনেক দ্রুত আপনাদের সবকিছু হয়ে যাচ্ছে। সো চিন্তার কোনো কারণ নেই। দেওয়ানি কার্যবিধি আমরা কি কি পড়বো একটু টুকে নেন। সেটা হলো যে একেবারেই প্রথম যেটা মনে রাখবো সেটা হচ্ছে, দেওয়ানি কার্যবিধি কত সালের বলেন? 1908 স্যার, 1908। 1908 সালের। আচ্ছা, এখন
দেওয়ানি কার্যবিধিতে যে জিনিস আমরা মনে রাখতে হবে সেটা হলো যে এই আইনে মোট ধারা আছে কতটা, 158টা, আর তফসিল আছে ছিল 5টা, বর্তমানে কার্যকর আছে কয়টা? 3টা। 3টা। এখন আমাদের যেটা আসতে পারে সেটা হলো আদেশ কি আর ডিক্রি কি, সংজ্ঞার ভিতরে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো আদেশ কি আর ডিক্রি কি। তো আদেশ আর ডিক্রি হলো যে খুব সহজ, যে আরবির প্রেক্ষিতে দেয় হলো ডিক্রি আর দরখাস্তের প্রেক্ষিতে দেয় হলো আদেশ। অথবা আপনি অন্যভাবেও বলতে পারেন যে ক্ষেত্রে কোনো মামলা মানে ডিক্রির মাধ্যমে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়, কোনো মামলা ডিক্রির মাধ্যমে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়, অর্থাৎ ডিক্রির মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়, কিন্তু আদেশের মাধ্যমে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় না। আর ডিক্রি দেওয়া হয় একটা মামলার শেষ পর্যায়ে, ডিক্রি দেওয়া হয় একটা মামলার শেষ পর্যায়ে গিয়ে, আর আদেশ মামলা চলাকালীন সময় দেওয়া হয়। তো আপনি যেগুলো মনে রাখবেন যে ডিক্রির মাধ্যমে কোন পক্ষের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়, আর ডিক্রি দেওয়া হয় একটা মামলার শেষ পর্যায়ে গিয়ে, কিন্তু আদেশের মাধ্যমে কিন্তু পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় না। বুঝছেন? আচ্ছা, আর রায় হলো যে একটা ডিক্রি বা আদেশ কেন প্রদান করছে, এই যে বিস্তারিত যে বর্ণনা, এর বলে রায়। ডিক্রি বা আদেশ কেন প্রদান করছে এই যে বিস্তারিত বর্ণনা, এটাকে বলা হচ্ছে রায়। তো এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হলো আপনার মধ্যবর্তী মুনাফা। মধ্যবর্তী মুনাফা কাকে বলে? মিন প্রফিট। মধ্যবর্তী মুনাফা হলো যে বেআইনি ভাবে দখলদার ব্যক্তি কর্তৃক স্বাভাবিক উপায়ে যে লাভ করে তাকে বলে মধ্যবর্তী মুনাফা। অর্থাৎ আপনারে একজন বেদখল করছে, এবং বেদখল করার পরে আপনার জমি থেকে সে ফসলাদি বিক্রি করছে। তো এই ক্ষেত্রে এটা হলো মধ্যবর্তী মুনাফা। আপনার জমি থেকে স্বাভাবিক পন্থায় সে যে লাভটা করছে সেটা হলো মধ্যবর্তী মুনাফা। কিন্তু সে যদি আপনার জমিতে গাছগাছালি লাগাইয়া কোনো লাভ করতো, এটারে মধ্যবর্তী মুনাফা বলে না। দেওয়ানি আদালত সিভিল কোর্টস অ্যাক্ট 1987 এর 3 ধারায় দেওয়ানি আদালত কয় প্রকার বলেন তো? হ্যাঁ, 1887, সরি, সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারায় দেওয়ানি আদালত কত প্রকার এটা মনে রাখতে হবে। কত প্রকার? 5 প্রকার। সবার উপরে জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ। এখন কিন্তু আর সহকারী জজ বলে না, এখন কি বলে? সিভিল জজ। এবং তাহলে 5 প্রকার দেওয়ানি আদালত আপনি মনে রাখবেন। এরপরে যেটা আমার মনে রাখতে হবে সেটা হলো যে রেস সাবজুডিস এন্ড রেস জুডিকাটা কি। রেস সাবজুডিস এন্ড রেস জুডিকাটা, প্রথমে আসেন রেস জুডিকাটা। একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ওই বিষয় নিয়ে যদি আবার মামলা করে, তাহলে দ্বিতীয় মামলাটার বিচার কি হবে? বাড়িতে হবে। আর একই বিষয় নিয়ে যে মামলাটা চলমান আছে, ওই সেম বিষয় নিয়ে যদি আবার মামলা করে, তাহলে দ্বিতীয় মামলার বিচার স্থগিত থাকবে, আর প্রথমটার বিচার কি বলেন? চলবে। চলবে। তাহলে আমার মনে রাখতে হবে যে রেস সাবজুডিস আছে 10 ধারায়, আর রেস জুডিকাটা আছে কত ধারায়? 11 ধারায়। দেওয়ানি কার্যবিধি 11 ধারায়। জি, এতটা খেয়াল করেন। এবং যদি আপনারা বলে এতটুকু জানলেই হবে, রেস সাবজুডিস এন্ড রেস জুডিকাটা, যদি বলে যে রেস জুডিকাটার মতো বিধান আর কোন আইনে আছে, ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? 403 ধারায়। ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধি 403 ধারায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসব আদেশে। স্যার কনস্ট্রাকটিভ জুডিকাটা
হ্যাঁ, কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা যদি জানেন আপনি জেনে নিয়েন, নট ইম্পর্টেন্ট। কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা হচ্ছে যে কারণ বা যে যুক্তি আপনি আগের মামলায় দেখাতে পারতেন সেটা আগের মামলায় যদি না দেখেন পরবর্তীতে আর দেখাইতে পারবেন না। এটা হলো কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা। মানে একবার প্রথম মামলায় আপনি হারছেন, প্রথম মামলায় আপনি মালিক হিসেবে আসছেন, এরপরে আপনি দখল পুনরুদ্ধারের মামলা করছেন, তখন আদালত বলবে যে আপনি যে এই জমির দখল পুনরুদ্ধার মামলা করছেন এটা তো প্রথম মামলায় উল্লেখ করতে পারতেন, যেহেতু প্রথম মামলায় বলেন নাই ধরে নেওয়া হবে আপনার কথা বলার অধিকার তখনই শেষ হয়ে গেছে। তো আপনি জাস্ট মনে দ্বিতীয় রাখেন মামলা বলার সুযোগ নেই। না, কনস্ট্রাকটিভ প্রেজুডিকাটা আছে 11-4-এ। আচ্ছা, এক আদেশে আছে মামলার পক্ষসমূহ, মামলার পক্ষসমূহ যেটা আমরা মনে রাখবো। 3 আদেশে আছে উকিল নিয়োগ, আদেশ 3-এ আছে উকিল নিয়োগ। একটা দেওয়ানি মামলা কয় ভাবে পরিচালনা করা যায় জানেন? আপনি নিজে পারেন, আপনার প্রতিনিধির মাধ্যমে পারেন, বা আইনজীবীর মাধ্যমে পারেন। তো যদি আপনাদের বলে যে দেওয়ানি মামলায় উকিল নিয়োগ আছে কত আদেশে? 3 আদেশে। 3 আদেশ। আচ্ছা, স্যার 2025 আদেশ থেকে একটা কোশ্চেন স্যার করে স্যার। হ্যাঁ করে থাকে, আমি যেগুলো বলি এগুলো মনে রাখেন। আহ, সব এখন দেখেন, আদেশ এক আদেশে আছে মামলার পক্ষ, 3 আদেশে আছে উকিল নিয়োগ। আমি যেগুলো বলি এগুলো মনে রাখেন। 4 আদেশে হলো মামলা দায়ের। প্রতিটি দেওয়ানি মামলা আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে, এই কথাটা বলছে 4 আদেশে এবং 26 ধারায়। প্রতিটি প্রতিটি দেওয়ানি মামলা আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে। কোথায় বলা আছে বলেন? 4 চার আদেশে আদেশে আছে আর 26 ছাব্বিশ ধারা। 4 আদেশ 26 দ্বারা 4 আদেশে আর 26 ধারায়। দ্বারা তো এখানে 2025 সালে একটা নিয়ম করছে যে আরজির সাথে সাথে আপনার আহ, সাক্ষীদের সাক্ষ্য হলফনামার মাধ্যমে দিবে আর কি। প্রত্যেক আরজির বিষয় ও ঘটনাসমূহ হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। অর্থাৎ আগে তো একটা মামলা দায়ের করার পরে সাক্ষীদের সাক্ষ্য আপনার দেওয়া লাগতো আদালতে এসে তারা সাক্ষ্য দিত, প্রতিপক্ষের আইনজীবী তাদের জেরা করতো। কিন্তু বর্তমানে 2025 সালে নিয়ম বানালো যে মামলায় যারা সাক্ষী তারা তাদের সাক্ষ্য হলফনামার মাধ্যমে দিয়ে দিবে, পরে ভবিষ্যতে তাদেরকে জেরা করা যাবে, কোর্টে এসে তাদেরকে জেরা করবে। তাহলে বর্তমানে 2025 সালে সংশোধনীতে বানাইছে যে সাক্ষীদের সাক্ষ্য কখন দিবে? হলফনামার মাধ্যমে, হলফনামা শুধু। হলফনামার মাধ্যমে দিয়ে দিবে। আরজির সাথে জি, আরজির সাথে সাথে। এটা হলো 25 সালের সংশোধনী। আচ্ছা, তাহলে 4 আদেশ। একটা জিনিস এখানে খেয়াল করেন, অনেক সময় আপনাদের জিজ্ঞেস করতে পারে যে কোর্টে যান, অবশ্যই বলবেন স্যার কোর্টে যাই, কম বেশি যাই। আর যদি বলেন যে যাই না, তাহলে কেন যান না এর যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। কোনো চাকরি বাকরির কথা বলবেন না, চাকরি বাকরির কথা তো আপনি আপনার ওই ফর্মে উল্লেখ করেন নাই, তো ওখানে গিয়ে যদি চাকরির কথা বলেন তাহলে বলবে যে আপনি তো মিথ্যাবাদী। তো এরপরে যেটা মনে রাখতে হবে, হ্যাঁ বিথিকা কি হয়েছে? তো প্রশ্ন করতে পারেন না কেন? আপনি আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। ওই যে ডাক দেন, অরিত্র বাবুরে ডাক দিয়ে যে মাইক্রোফোন চিহ্ন আছে আনমিউট, ওই জায়গায় মাইক্রোফোন চিহ্নের উপর কি করেন? মাইক্রোফোন চিহ্নের উপর টাচ করেন, তারপরে মাইক্রোফোন চিহ্নের উপর লাল দাগটা চলে যাবে আর আপনার কথা বলতে পারবেন। পারছেন? আপনার ফোনের বাম পাশে, স্ক্রিনের একেবারে বাম পাশে দেখেন মাইক্রোফোন চিহ্ন আছে, মাইক্রোফোন চিহ্নের উপর একটা লাল দাগ আছে, ওই লাল দাগটা যখন সরাই টাচ করলে চলে যাবে, তারপরে আপনার কথা আমি শুনতে পারবো। এখনো সরাইতে পারেন নাই? স্যার স্যার একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার হইতে চাইছিলাম, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার 13 তারিখ থেকে, মানে 13 তারিখ থেকে ভাইবা শুরু, না 13 তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল 13 আপের তারিখ সময়? থেকে শুরু। তাহলে 12 তারিখ পর্যন্ত
ফর্ম ফিল আপের সময়? 12 তারিখ 3টার মধ্যে ফর্ম জমা দিতে হবে ঢাকা গিয়ে। ফর্ম জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা। হুম জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম সেখানে আসি। দেখেন তাহলে যে 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 প্রশ্নটা জিজ্ঞেস করবে যে বলেন তো যে দেওয়ানি মামলার আর্জি দাখিল করতে হয় কার কাছে, জিজ্ঞেস করতে হবে যে দেওয়ানি দত্তক আছে মামলার স্যার, আদালতের আর্জি কর্মকর্তা দাখিল আছে। করতে হয় কার কাছে। কেউ বলবেন না যে বিচারকের কাছে। আর্জি দাখিল করে কার কাছে? সেরেস্তাদারের কাছে। সেরেস্তাদার, আদালতের কর্মকর্তার কাছে স্যার। জি, প্রধান আদালতের প্রধান কর্মকর্তা, চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দ্য কোর্ট, যাকে বলে সেরেস্তাদার। দাখিল করতে হয়। বিথিকা, এই যে বলা, এবার বলেন, কথা বলেন, কি প্রশ্ন করবেন? শোনা যাচ্ছে, বলেন। স্যার মামলা দায়েরের আর্জি, স্যার এই কথাটা একটু বলেন দেন আবার। কোনটা? এই 3 আদেশ, এক আদেশ, এই যে 4 আদেশে, এই যে একাদেশে মামলা আছে, দায়েরের আর্জি। একাদেশে আছে মামলার পক্ষরা, একাদেশে আছে মামলার পক্ষগণ, হুম আর 3 আদেশে আছে উকিল নিয়োগ, হুম 4 আদেশে আছে মামলা দায়ের। লিখছি 4 স্যার, কিন্তু আদেশ সমান কিন্তু সমান একটু লেখেন বিস্তারিত। 26 ধারা। হ্যাঁ, এইটাই লিখতে পারি নাই। জি। 26 ধারা। আর মামলা দায়ের করে সেরেস্তাদারের কাছে, এতটুকু মনে রাখবেন। আর মামলা দায়েরের সাথে সাথে যতজন বিবাদী ততগুলো আর্জির নকল দিতে হয়, যতজন বিবাদী ততগুলো আর্জির নকল। আচ্ছা, এখন যেটা মনে রাখবেন, এই জায়গায় দুইটা কথা, একটা হলো প্লিডিংস আর একটা হলো প্লিডিং। যদি আপনারা বলে 5 আদেশে 6 আদেশে আছে হলো প্লিডিংস। প্লিডিংস যখন বহুবচন তাহলে এবং, মানে আরজি এবং জবাব। যদি বলে প্লিডিংস তাহলে আরজি এবং জবাব। যদি বলে প্লিডিং, এসটা নাই, তাহলে আরজি বা জবাব। বুঝেন কিনা? আমাদের প্লিডিংস একজন, ছিল এবং, আর হ্যাঁ, প্লিডিংস মানে এস যদি থাকে তাহলে আরজি এবং জবাব, আর যদি বলে প্লিডিং এস নাই তাহলে আরজি বা জবাব। বুঝছেন? একজনে জাস্ট এই প্রশ্নটাই করছে, আমাদের তানভীর আলম খানরে জিজ্ঞেস করছে যে প্লিডিংস মানে কি। তখন উনি আবার বলে ফেলছে স্যার আরজি বা জবাব। তখন উনি বলছে বা, বলেন না স্যার এবং। তাহলে প্লিডিং যখন এসটা নাই তখন বলবে আরজি বা জবাব, আর যখন প্লিডিংস বলবে এস আছে তখন কি বলেন? এবং আরজি এবং জবাব। তো 6 আদেশে আছে প্লিডিংস, 6 আদেশে 17 ভিভিআই, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। 6 আদেশে 17 মনে রাখবেন, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস মানে আরজি প্লিডিং সংশোধন, এটা ভিভিআই। 6 আদেশের 17 বিধি। 17 বিধি। প্রশ্ন করতে পারে যে প্লিডিং সংশোধন কখন করা যায়, বলবেন যে একটা মামলার যে কোনো পর্যায়ে করা যায়, যে কোনো পর্যায়ে। রায়ের পূর্ববর্তী। বুঝছেন? তাহলে প্লিডিং সংশোধন কততে আছে? 6 আদেশের কত? 17 বিধি। 17 বিধিতে। 17 বিধি, এটা মনে রাখতে হবে। একটা মামলার রায় প্রদানের পূর্বে এমনকি আপিল পর্যায়ে করা যায়। উচ্চ আদালতের নজিরে আছে যে আপিল পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায়। আর ওই যে স্যার রাধাকৃষ্ণ তারকা দাস হ্যাঁ, আর করছিলেন। প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে কি বাধ্য? না, বাধ্য না। এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা মঞ্জুর করতেও পারে, কি নাও পারে। না। তাহলে 6 আদেশের 17 ভিভিআই, 10-11 ধারা ভিভিআই, 4 আদেশ ভিভিআই। এরপরে যেটা আমরা মনে রাখবো, সমন। সমন আছে 5 আদেশে। আচ্ছা, সমনের আগে আগে একবার 7 আদেশটা পড়ে ফেলে, আরজি। আরজি, আরজি মানে হলো বাদী তার মামলা যেটার উপর ভিত্তি করে দায়ের করে সেটারে কি বলে? আরজি। আর আরজিতে, আরজির উপাদান মানে একটা আরজিতে কি কি থাকে যদি আপনারা জিজ্ঞাসা করবে, বলবেন যে স্যার আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম, কি কারণে মামলা করছে, কোর্ট ফিস কত, এগুলা থাকে আর কি। ঠিক আছে? মামলার মূল্যমান। মামলা মূল্যমান। যেটা মনে রাখতে হবে 7 আদেশের 10 এবং 7 আদেশের 11 ভিভিআই। 7 আদেশের 10 হলো আরজি ফেরত, 7 আদেশের 10 আছে আরজি ফেরত। আরজি ফেরত হলো যে আপনি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে যদি মামলা দায়ের করেন তাহলে আরজি দেবে ফেরত। মামলা দায়ের করার কথা সহকারী জজের কাছে, করে ফেলছেন সিনিয়র সহকারী জজের কাছে, তাহলে আরজি কি দিবে? ফেরত দিবে। 7 আদেশের কত বিধি? 10। 7 আদেশে 10। এরপরে যেটা মনে রাখবো সেটা হলো 7 আদেশের 11, রিজেকশন অফ ক্লেইম, ভিভিআই। এটা জিজ্ঞেস করে, এটা ভিভিআই ভাই, এটা ভিভিআই পড়বেন অবশ্যই, যে আরজি
রিজেকশন অফ ক্লেম বা আর্জি খারিজ করে কখন বা আর্জি প্রত্যাখ্যান করে কখন? 7 আদেশের 11তে বলছে 4টা কারণে আর্জি প্রত্যাখ্যান করে। যদি মামলার কারণ না থাকে, মানে কি কারণে মামলা করছেন সেই কারণই নাই, তারপরে মামলার কোর্ট ফিস কম দিছেন, বা মামলার মূল্যমান কম দেখাইছেন, বা মামলাটা যদি অন্য কোনো আইন দ্বারা বাড়িত হয়, এই 4টা কারণ মনে রাখতে হবে। তাহলে আর্জি খারিজ আছে কততে? 7 7 7 আদেশে কত? 11, আর আর্জি 11 ফেরত বিধি। আছে 7 আদেশের 10। 10 বিধি। আর্জি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। আচ্ছা, তাহলে 7 এটা আদেশের তো 10। ডিগ্রি তাই না স্যার? হ্যাঁ বলেন। আরজি খারিজ ডিগ্রি না স্যার? আরজি খারিজ ডিক্রি, জি ডিম ডিক্রি। এটাও জিজ্ঞেস করছে, বলেন তো আরজি খারিজে কি ডিক্রি বলে? ডিম ডিক্রি। ডিম ডিগ্রি কি স্যার? ডিম ডিম ডিগ্রি। ডিক্রি, ডিগ্রি। DEEMED। ডিম ডিক্রি মানে হলো এই এটাকে ডিক্রি হিসেবে বিবেচনা করা হয়, যদিও এর ডিক্রির কোনো বৈশিষ্ট্য নাই, তথাপি একে ডিক্রি হিসেবে বিবেচনা করা হয়। অল্প সময়ের সাধারণত জন্য। ডিক্রি দেওয়া হয় একটা মামলা শেষ পর্যায়ে গিয়ে, কিন্তু এখানে মামলা করতে, মামলা করার সাথে সাথে আরজি খারিজ, তবুও এটা কি বলে বিবেচিত হবে? ডিক্রি বলে বিবেচিত ডিগ্রি বলে। হবে। সঙ্গে সঙ্গে সঙ্গে। আচ্ছা, 5 আদেশে চলে আসি সমন। সমন সমনের সমন বিবাদীকে দেয় যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই কারণে দেয় সমন। বুঝছেন? এখন সমন যেটা এই জায়গা ভিভিআই, সেটা হলো 5 আদেশের 20 বিধি। বিকল্প বিকল্প পদ্ধতিতে বিকল্প সমন, সাবস্টিটিউটেড সার্ভিস। বিকল্প পদ্ধতিতে সমনের নাম কি? সাবস্টিটিউটেড সার্ভিস। আচ্ছা, আজকে আপনাদের ফৌজদারি নেওয়ার সময় একটা জিনিস পড়ানো হয় নাই, সেটা হলো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া 339B। আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার, এটা কোথায় আছে? 339B, 340B। মানে যারে বারবার সমন দিছে আসে নাই, ওয়ারেন্ট ইস্যু করতে আসে নাই, তারে খুঁজে পাওয়া যায়ই নাই, তখন তার অনুপস্থিতিতে বিচার শুরু করবে। এটা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেওয়ানি মামলার ক্ষেত্রে 5 আদেশের 20 বিধি, এটা হচ্ছে বিকল্প পদ্ধতিতে সমন। বিকল্প পদ্ধতিতে সমন কি? মানে একজন ব্যক্তির সমন দিছে, দেওয়ার পরেও তারে বাড়িতে বারবার দিয়েও আর পাই নাই, তখন আদালতে বাদী আবেদন করে যে ইওর অনার, এটা বিকল্প পদ্ধতিতে সমন জারির আবেদন করা হোক। বিকল্প পদ্ধতিতে সমন কি? ওই সে যে জায়গায় বাস করে ওই এলাকায় লটকাইয়ে দেওয়া হয়। লটকায় মানে যে কোনো এক জায়গায় লাগাই দিয়ে বলা হলো এর প্রতি সমন জারি করা হলো, এটাই হলো বিকল্প পদ্ধতিতে সমন। তাহলে বিকল্প পদ্ধতিতে সমন 5 আদেশের কত বিধি? 20 বিধি। এটা মনে রাখবেন। লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট জিজ্ঞেস করতে বলে, রিটেন স্টেটমেন্ট কত আদেশ? 8 আদেশ। রিটেন স্টেটমেন্ট জবাব দেওয়ার মানে জবাবের সর্বোচ্চ সময় হলো 60 কার্যদিবস। কত বলেন? 60 কার্যদিবস। এই 60 কার্যদিবসের মধ্যে যদি কেউ লিখিত জবাব দাখিল করতে না পারে, তাহলে মামলা হবে একতরফা নিষ্পত্তি। কি বলেন? একতরফা নিষ্পত্তি হবে। যেটা আমার মনে রাখতে হবে, সেট অফ। 8 আদেশের 6 বিধি। সেট অফ, সেট অফ আছে 8 আদেশের কত বিধি? 6 বিধি। সেট অফ মনে রাখবেন যে অর্থ আদায়ের মামলায় বাদী যে অর্থ দাবি করছে, বিবাদী যদি সেই অর্থের সমান বা কম দাবি করে, সেটাকে বলে সেট অফ। বাদী দাবি করছে 1000 টাকা, বিবাদী এসে দাবি করছে আমিও বাদীর কাছে 1000 টাকা পাই বা 50 টাকা পাই বা 900 টাকা পাই, এটার বলে সেট অফ। কিন্তু বাদী যেটা দাবি করছে, বিবাদী যদি তার চেয়ে বেশি দাবি করে, সেটার উপরে কাউন্টার ক্লেম। বাদী দাবি করছে 1000 টাকা, বিবাদী এসে বলতেছে ওর কাছে আমি 2000 টাকা পাই, তাহলে এটা কি হবে বলেন? কাউন্টার ক্লেম। তাহলে আপনারে এইভাবে জিজ্ঞেস করতে পারে যে সেট অফ আছে কোথায়? 8 আদেশের 6 বিধিতে। সেট অফ কে দাবি করে, বাদী না বিবাদী? বাদী তো অর্থের মামলা করে, সেট অফ দাবি করে বিবাদী। এক্ষেত্রে বিবাদীর দাবি বাদীর দাবি সমান হবে না কম হবে? সমান হবে। কম হবে। সমান অথবা কম? সমান অথবা কম। কম। আর যদি বেশি হয় তখন এটা হয়ে যাবে কি? কাউন্টার ক্লেম। কাউন্টার কাউন্টার ক্লেম হয়ে যাবে। এতটুকু মনে রাখেন।
আর আপনাদের আর একটা কথা বলতে পারে, ইকুইটেবল সেটআপ কি? ইকুইটেবল সেটআপ, ইকুইটেবল সেটআপ বলবেন স্যার এটা অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে ইকুইটেবল সেটআপ, অনির্দিষ্ট অর্থ। সুনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে লিগ্যাল সেটআপ, 8টা দেশের 6 বিধি। আর অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে কি হয়? ইকুইটেবল সেটআপ। সো ইকুইটেবল সেটআপ না জানলে সমস্যা নাই, আপনি জানেন লিগ্যাল সেটআপ যেটা। এডিআর অর্থ জানেন? এডিআর অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, ইংলিশটা জেনে নিয়েন, বিকল্প বিরোধ নিষ্পত্তি। অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, AL TER। আবার বলি, সবাই যার খাতা আছে একটু লিখে নেন, AL TER NATIVE, অল্টারনেটিভ ডিসপুট ADR DIS PUT, ডিসপুট রেজুলেশন RESOLUTION, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। এটার বাংলা সংক্ষেপে বলে এডিআর, বাংলায় বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। যদি বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, বলবেন যে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে আপোষ মীমাংসার মাধ্যমে যে নিষ্পত্তি করা হয় সেটাকে বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো দেওয়ানি কার্যবিধিতে কয়টা বিধান আছে বিকল্প বিরোধ নিষ্পত্তির? দুইটা। 89 কতে আছে মধ্যস্থতা বা মিডিয়েশন, আর 89 খতে আছে সালিসি। বুঝছেন? স্যার এটা এইভাবে বলা যায় না, আদালতের বাইরে যে মীমাংসা হয়, আউট অফ হ্যাঁ, কোর্ট। বলা যায়, বলা যায়, বলা যায়, বলা যায়। 89 কতে আছে মধ্যস্থতা, আর 89 খতে কি আছে? সালিস। সালিস। এতটুকু জানলেই হবে। 89 খ না স্যার? হ্যাঁ, 89 খ সালিস। সালিস, আর 89 কতে মধ্যস্থতা। আচ্ছা, আপনারে জিজ্ঞেস করবে যে একতরফা ডিক্রি হয় কখন? বিবাদী পক্ষ না আসলে স্যার। দেখেন, পক্ষগণের স্যার, উপস্থিতি বিরোধী পক্ষ এবং না মামলায়, শুনেন যত একটা জিনিস খেয়াল করেন, জি স্যার। মামলায় বাদী আসছে, বিবাদী আসছে, বাদী আসে নাই, তাহলে হবে মামলা খারিজ। খারিজ স্যার। মামলায় বিবাদী আসছে, কে আসে নাই? বাদী আসে নাই, বাদী বিবাদ- বাদী আসলে। তাহলে মামলা হবে খারিজ, বাদী ডিসমিসাল অফ সুট। আর মামলায় বাদী আসছে কিন্তু বিবাদী আসে নাই, তাহলে হবে একতরফা ডিক্রি। সহজভাবে মনে রাখবেন যে বাদী না আসলে মামলা খারিজ, বিবাদী না আসলে একতরফা ডিক্রি। যদি কেউই আসে নাই, বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই, তাইলে কি হবে? মামলা খারিজ হবে। বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই, তাহলেও মামলা খারিজ হবে। এখন আপনার যেটা মনে রাখতে হবে, একতরফা ডিক্রি এটা আছে কোথায়? 9 আদেশের 6 বিধিতে। কত ছয় বিধি? বিধি। 9 আদেশের 6। আর 6 বিধি। আপনি জাস্ট সংক্ষেপে বলে দিবেন, স্যার শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, তাহলে একতরফা ডিক্রি দিয়ে থাকে আদালত। 9 আদেশের 6 বিধি। একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার বেশ কয়েকটা আছে, বলবেন স্যার আপিল করা যায়, একতরফা ডিক্রি স্থানীয় রদের করা আবেদন যায়। করা যায়, বা সরাসরি রদের আবেদন করা যায়, বা রিভিউ করা যায়। কি করা যায়? আপিল করা যায় বিরোধ বা রদের আবেদন করা যায়। দুইটা মনে থাকলে হবে, স্থানীয় আপিল করা যায়, রদের আবেদন করা যায়, বা রিভিউ করা যায়। বাদী এসেছে, বিবাদী আসে নাই, একতরফা বুঝছেন? আর একতরফা ডিক্রি আছে কোথায়? 9 আদেশের কত বিধি? 6 বিধি। 6 বিধি। 6 বিধি। এতটুকু মনে থাকলেই হবে, আর প্রয়োজন নাই। এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হলো, জল দাও দিন। এই জল দেন না রে তাড়াতাড়ি, গলা শুকাই গেছে। আচ্ছা, আমরা মনে রাখবো যেটা দেওয়ানি মামলার যে স্টেজ গুলা, দেওয়ানি মামলার স্টেজ গুলা আমি আপনাদের যে শীট দিব, লিখিত পেপার আগামীকাল সব দিয়ে দিব, ওখানে আমরা পড়বো, ওখানে স্টেজ গুলো দেওয়া আছে। সো এখন আর লিখে সময় নষ্ট করব না, জাস্ট এইভাবে মনে রাখতে হবে যে দেওয়ানি মামলার স্টেজ গুলার মধ্যে প্রথমে হলো আরজি, আরজির পরে হচ্ছে সমন, সমনের পরে হচ্ছে জবাব,
জবাবের পর হচ্ছে এডিআর মানে মধ্যস্থতা, তারপর হচ্ছে বিচার্য বিষয় গঠন, তারপর হচ্ছে ডিসকভারি ইন্সপেকশন, তারপর হচ্ছে এসডিপিএইচ সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং, তারপর হচ্ছে পিএইচ পারেন্টারি হিয়ারিং, তারপর হচ্ছে এফপিএস ফার্দার পারেন্টারি হিয়ারিং, তারপর হচ্ছে আর্গুমেন্ট, তারপর হচ্ছে জাজমেন্ট, তারপর হচ্ছে ডিক্রি। তো এই বিধানগুলো ওই নোটে আছে, তো এখানে আর পড়তেছি না। আর 14 আদেশটা লিখে রাখেন, বিচার্য বিষয় গঠন 14 আদেশ, বিচার্য বিষয় গঠন 14 আদেশ। একটা প্রশ্ন শুনে রাখেন, 17 আদেশে আপনি ঢোকার সাথে সাথে বলবে যে বলেন তো সময়ের আবেদন মঞ্জুর হয়েছে। আপনি একটা মামলায় দেওয়ানি হোক বা ফৌজদারি মামলায় সময়ের আবেদন করলেন, এখন সময়ের আবেদন মঞ্জুর হয়েছে, আপনার প্রতিকার কি? বিভিন্ন মানে পক্ষে রিভিশন করতে পারে। সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার হচ্ছে কি? রিভিশন। ফৌজদারি মামলার ক্ষেত্রে সময়ের আবেদন করে 344 ধারায়, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে করে 17 আদেশে। কত আদেশ বলেন? 17। 17 ফৌজদারি মামলার ক্ষেত্রে কততে? 44 ফৌজদারি মামলার ক্ষেত্রে 344, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে কত আদেশ? 17 আদেশ। ঠিক আছে? আচ্ছা, তা সময়ের আবেদন মঞ্জুর হোক। সময়ের আবেদন মঞ্জুর বা না স্যার মঞ্জুর, এখানে কি পেঁচাইতে পারে এটা বলে যদি কষ্টের জন্য কোনটা ভাই স্যার বলেন? হ্যাঁ বলেন বলেন। 17 আদেশে কি এমন ভাবে পেঁচাইতে পারে যদি কষ্টের জন্য মামলা খারিজ হয় তাহলে কিভাবে পরবর্তী আবেদন করা যাবে? হ্যাঁ, এটা তো আপনি ওই যে যেটা মামলা বলা আছে 2000 পুনরুজ্জীবিত টাকা করার আবেদন জমা করতে হয়, দিয়ে আবেদন করতে হবে। মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করতে হয়, অত গভীরে যাবে না, হ্যাঁ বুঝছেন? 2000 টাকা হ্যাঁ হ্যাঁ, সময় জমা কম, অত গভীরে যাওয়ার তাহলে সুযোগ নাই। চলছে না। আপনারা জাস্ট বলবে যে 17 আদেশে অ্যাডজনমেন্ট মুলতবির ইংরেজি কি? অ্যাডজনমেন্ট। আপনারা জাস্ট বলবে যে অ্যাডজনমেন্ট কত আদেশে আছে, এতটুকুই, বুঝছেন? ভাইবা স্যার খুব দ্রুত হবে। দ্রুত বলতে আপনারা যদি মনে করেন যে আপনাদের অনেক কিছু জিজ্ঞেস করবে তা না, আপনারা হলো উড়াধুরা ঢুকছেন, 2-4টা প্রশ্ন করতে যান। হ্যাঁ, অ্যাডজনমেন্ট আছে 17 আদেশে। মুলতবি স্যার মঞ্জুর কি যেন বললেন? মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, রিভিশন বিথিকা। সময়ের আবেদন ঠিক আছে, মঞ্জুর আমি করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার হলো রিভিশন, এটা। আচ্ছা, এরপরে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে জারি মামলা 21 আদেশে আছে জারি মামলা। জাস্ট জিজ্ঞেস করতে পারে যে 21 আদেশে কি আছে? ডিক্রি জারি। কি বলেন? ডিক্রি জারি। যদি আপনারা বলে যে ডিক্রি জারি কখন করে, বলবেন যে স্যার দেওয়ানি মামলায় কোন পক্ষ ডিক্রি পাওয়ার পরে ওই ডিক্রির ফল ভোগ করার জন্য যে মামলা করে তারে কি বলে? ডিক্রি জারি। মানে আপনি একটা মামলায় বাদী হিসেবে ডিগ্রি পাইছেন, এখন ডিগ্রি পাইলেই আপনার দায়িত্ব শেষ না। ডিগ্রি পাওয়ার পরে আপনাদের কিন্তু আবার কি করতে হবে, মানে জারি মামলা করতে হবে, করতে হবে। বুঝছেন? আচ্ছা, আর জারি মামলার তামাদি মেয়াদ আপনি যদি বলে যে জারি মামলা কতদিনের মধ্যে করতে হবে, বলবেন যে 3 বছর বা 6 বছর। 3 বছর নর্মালি 3 বছর। 3 বছর প্রথম আবেদন করতে হয় 3 বছর, আর পরবর্তীতে নতুন আবেদন করতে হয় 6 বছর। এটা আপনি জাস্ট বলবেন 3 বছর, 3 বছর বললেই হবে। জারি মামলার তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। 3 বছর। 3 বছর। আচ্ছা, 3 বছরের মধ্যে করতে হবে। এরপরে আমরা চলে আসি 22 আদেশ। 22 আদেশে বলছে পক্ষগণের মানে কোন মামলায় যদি পক্ষরা মারা যায়, বাদী বিবাদী মারা গেলে, এখানে একটা জিনিস মনে রাখবেন, জিজ্ঞাসা করতে পারে যে কায়মোকাম কি? কায়মোকাম, প্রতিনিধি মানে কোনো কায়মোকাম পক্ষ মারা হলো, গেলে তার ওয়ারিশ পক্ষ কারা? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, কোন মামলায় বাদী বা বিবাদী মারা গেলে তার বৈধ প্রতিনিধিদের পক্ষভুক্তির যে প্রক্রিয়া সেটাকে কি বলে? কায়মোকাম। কায়মোকাম। তার বিধি দেওয়া আছে। 22 আদেশে 3 পক্ষভুক্তির প্রক্রিয়া বলে কায়মোকাম। আচ্ছা, তো এই
কায়মুকাম এতটুকু মনে রাখলেই হবে। আর যেটা অবশ্যই মনে রাখতে হবে, 23 আদেশের 3 বিধিতে সোলে ডিক্রি। হবে ঠিক আছে। 23 আদেশের 3 বিধিতে কি বলেন? সোলে ডিক্রি। সোলের ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু কি করা যায়? রিভিশন 96 করা তিনে যায়। স্যার 96 তিনে মনে হয় সোলে ডিক্রির বিরুদ্ধে 96 বলছে যে আপিল করা যায় না। ঠিক করা যায় না, সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু কি করা যায়? রিভিশন। রিভিশন করা। এরপরে 22 দেশে আপনি কিছু জিনিস আমার মনে রাখতে হবে, সেটা হলো আহ সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা, এটা হলো 27 আদেশ। জাস্ট আদেশটা মনে রাখবেন, সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা। সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা। আচ্ছা, এখন এখানে একটা বিষয় মনে রাখবেন যে আপনারা যদিও জানেন যে সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে নোটিশ দিতে হবে কয়দিন পূর্বে জানেন? 2 মাস পূর্বে স্যার। 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে। তবে 2 মাস পূর্বে নোটিশ দেওয়া কি বাধ্যতামূলক? জি স্যার। না, বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না। যদি আপনি নোটিশ দেন তাহলে সরকার সময় পাবে ওই 60 কার্যদিবস লিখিত জবাবের জন্য। আর যদি আপনি নোটিশ না দেন তাহলে 90 ওই সর্বনিম্ন 90 দিন। সর্বনিম্ন 90 দিন। 90 বুঝতে পারছেন? আচ্ছা, স্যার 23-এর একে একটা কথা বলা আছে না যে মোকদ্দমা তুলিয়া, ওইটা বলতে পারি? হ্যাঁ, ওটা 23-এর একে আছে মামলা প্রত্যাহার। মামলা প্রত্যাহার করলে আর মামলা করা যাবে না। আমরা করতে মামলা প্রত্যাহার। আর বাট আপনি যদি মামলা প্রত্যাহার করেন আবার পুনরায় দায়েরের শর্তে, তাহলে আবার দায়ের করা যাবে। তো আপনি জাস্ট 23 আদেশের সোলে ডিক্রি মনে রাখলেই হবে। সোলে ডিক্রি 23 আদেশের কত বিধি? 3 বিধি। 3 বিধি। 3 বিধি। ফাতাশ আদেশে তো বললাম যে সরকারের বিরুদ্ধে বা সরকার কর্তৃক মামলা, এটা মনে রাখেন। আর যেটা মনে রাখবেন 27 ক, আপনারা জিজ্ঞেস করতে পারে বলেন অর্ডার 27A তে কি আছে? এটা লেখেন যে শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত মোকদ্দমা। শাসনতান্ত্রিক এটা কি আইনের বিষয় একটু ব্যাখ্যা করুন। শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত মোকদ্দমা। শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত মোকদ্দমা। শাসনতান্ত্রিক আইন মানে হলো সংবিধান। যদি কোনো মামলায় সংবিধান রিলেটেড প্রশ্ন জড়িত থাকে তাহলে ওই মামলাটা কিভাবে মীমাংসা হবে, কিভাবে নিষ্পত্তি হবে, এটা বলা আছে 27 ক। বুঝছেন? জি স্যার। জাস্ট টাইটেল মনে রাখবেন, নাবালক কর্তৃক বা নাবালকের বিরুদ্ধে মামলা, এটা আছে 32 আদেশ। নাবালক কর্তৃক মামলা কত আদেশ? 32 আদেশ। 32 নিঃস্ব ব্যক্তির মামলা 33 আদেশ। নিঃস্ব ব্যক্তির ইংরেজিতে কি বলে? পপার। নিঃস্ব ব্যক্তির মামলা কত আদেশ? 33। আদেশ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে নিঃস্ব ব্যক্তি কে? যার সর্বনিম্ন স্যার 5,000 টাকার মালপত্র আছে বিবাদে। যার মামলার বিষয়বস্তু ছাড়া 5,000 টাকার বেশি সম্পদ নাই। নাই। স্যার মামলার প্রপার বানানটা বিষয়বস্তু স্যার ছাড়া POPUR 5,000 টাকার বেশি সম্পত্তি নাই, তাকেই কি বলে? নিঃস্ব ব্যক্তি। নিশ্চয়। আচ্ছা, ইন্টার প্লিডার স্যুট 35 আদেশ। ইন্টার প্লিডার মানে হলো স্বার্থবিহীন মামলা। 35 আদেশ আর ধারা কত জানেন? 88। 28 হ্যাঁ, ইন্টার প্লিডার স্যুট হলো যে মামলায় বাদীর ওই মামলার খরচ ব্যতীত আর কোনো স্বার্থ নাই। মামলার 35 আদেশ। খরচ ব্যতীত আর কি নাই? আর কোনো স্বার্থ নাই। হুম। সেটার বলে কি মামলা? ইন্টার প্লিডার স্যুট।
ধারা 88। আর ইন্টারপ্লিডার সুটে বিবাদী হয় কমপক্ষে 2 জন। আর আমরা মনে রাখবো 39 আদেশ, নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন। টেম্পোরারি ইনজাংশনের আবেদন কখন করে জানেন? মামলা আচ্ছা, চলাকালীন সময়। টেম্পোরারি ইনজাংশনের আগে পরে আসি। আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো 26 আদেশে আপনার কমিশন, দ্বিতীয়বার যে কমিশন। কমিশন যে কাজটা স্বয়ং আদালত নিজে করতে পারে না, আদালত কাউরিয়া দিয়ে করায়, সেটারে বলে কি? কমিশন। কমিশন। তো এর মধ্যে 26 আদেশের 9টা মনে রাখবেন লোকাল ইনভেস্টিগেশন। 26 আদেশের 9 লোকাল ইনভেস্টিগেশন। যদি আপনারা বলে যে লোকাল ইনভেস্টিগেশন কেন করে, কোন সম্পত্তির বাজার দর নির্ণয় করতে, মধ্যবর্তী মুনাফা কত, এগুলা দেখতে ইনভেস্টিগেশন, লোকাল ইনভেস্টিগেশন করে। এতটুকু মনে রাখলেই হবে। আমরা চলে আসি 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা কি? বলবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে কোন মামলা চলাকালীন সময় অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত কাউরে কোনো কাজ করতে বলে বা কাজ করা থেকে বিরত থাকতে বলে। এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বহাল থাকে? মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বা আদালতের নির্দেশ পর্যন্ত। অস্থায়ী নিষেধাজ্ঞা আছে 39 আদেশে। হ্যাঁ বলেন। 26-এর 7 জানি কি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে স্যার। হুম, 26-এর 7-এ, হ্যাঁ 26 আদেশের 7-এ বিধিতে 26 আদেশের 9 স্থানীয় তদন্ত। না, 26-এর 9 তো লোকাল ইনভেস্টিগেশন, 7-এ জানি কি আছে স্যার, ইন্সপেকশন বলা 39 হয় আদেশের 26-এর 7, 39 আদেশের 7, 7, 7 না? এটা হলো লোকাল ইন্সপেকশন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা পড়বেন। আর একটা জিজ্ঞাসা করতে পারে যে অস্থায়ী নিষেধাজ্ঞা তো 39 আদেশে আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা যদি আপনার কেউ ভঙ্গ করে তাহলে কি মামলা করে? অস্থায়ী মিস নিষেধাজ্ঞা ভায়োলেশন স্যার। ভঙ্গ করলে মিস ভায়োলেশন কেস মেরে করে। ভায়োলেশন কিছু না? মিস ভায়োলেশন কেস করে, এবং মিস ভায়োলেশন কেসের ক্ষেত্রে কাউরে 6 মাস দেওয়ানি কারাগারে রাখতে পারে, সম্পত্তি ক্রোক করতে পারে। স্যার এটার 39 আদেশের কত বিধি যেন ওই মিস 39 ভায়োলেশনটা? আদেশের 2-3, 39 আদেশের 2-3। আচ্ছা, আর রিসিভার আছে 40 আদেশে। রিসিভার ডিক্রি প্রদানের আগেও নিয়োগ করা যায়, ডিক্রি প্রদানের পরেও নিয়োগ করা যায়। আর আপিলযোগ্য আদেশ কত আদেশে আসে জানেন? 43 আদেশ। 43 আদেশে জিজ্ঞেস করতে পারে যে অ্যাপিলেবল অর্ডার কোথায় আছে, বলবেন 43 আদেশ আর ধারা কত? 104। অ্যাপিলেবল অর্ডার কোথায় স্যার আছে? এই কোশ্চেনটা স্যার এই কোশ্চেনটা আমার কলিগরে করছে স্যার। হ্যাঁ, আপনারাও করতে পারে যে অ্যাপিলেবল অর্ডার কোথায় আছে, কত আদেশ? 43 আদেশ। 43 আদেশ আর ধারা কত? 104। 104। আচ্ছা, এখানে 104 আপিলের ধারা। মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, রিমান্ড কি জিজ্ঞেস করে, যে আপিলের ক্ষেত্রে রিমান্ড কি? পুনর্বিবেচনা। 41 আদেশের কোনো 23 বিবেচনা স্যার, বিধিতে আছে। 41 আদেশের পুনর্বিবেচনা না, বিধি, জি স্যার। পুনঃপ্রেরণ। কোন মামলা আপিল আদালত যদি পুনরায় বিচারের জন্য বিচারিক আদালতে পাঠায়, এটাকে বলে রিমান্ড। বুঝলেন? জি স্যার। এটা স্যার কি, তাহলে ওইটা কি 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 বলবো স্যার শিরোনামটা? বলবেন যে আপিল আদালত কোন মামলা পুনরায় বিচারের জন্য যদি বিচারিক আদালতে ফেরত পাঠায়, সেটাকে বলে রিমান্ড। রিমান্ড অর্থ হলো পুনঃ ফেরত। 41 আদেশে 41 আদেশের 23 বিধি। আপিল আদালত কোন মামলা যদি বিচারের জন্য বিচারিক আদালতে ফেরত পাঠায়, এটাই বলে হচ্ছে রিমান্ড। এখন আপনারা পাল্টা প্রশ্ন করতে পারে যে 41 আদেশের 23 বিধিতে আছে, তো কেন ফেরত পাঠাচ্ছে? বলবেন যে স্যার কোন মামলা যদি মনে হয় যে ন্যায় বিচারের স্বার্থে আবার বিচার হওয়া দরকার, তাহলে ফেরত পাঠাই, এতটুক বললেই হবে। স্যার এটা প্রিলিমিনারি স্টেজে পাঠাইলে যে বিচারের জন্য পাঠায় ওইটা না হ্যাঁ স্যার? হ্যাঁ, যদি কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয় সেক্ষেত্রে পাঠাই। জি স্যার। 45 আদেশটা
আচ্ছা, মনে একটু রাখবেন সাইডে রাখো তো এটাকে। 45 আদেশ আপিল বিভাগে আপিল, জাস্ট টাইটেলটা। অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে 45 আদেশে কি আছে, আপিল বিভাগে আপিল। 46 আদেশ আছে হলো আপনার রেফারেন্স। স্যার রেফারেন্স 45 আদেশের আগে কিছু বলছিলেন স্যার? না, 45 আদেশ আপিল বিভাগে আপিল, এইটুক জানলেই হবে। 45 আদেশ আপিল বিভাগে আপিল। 46 আদেশ হচ্ছে রেফারেন্স। রেফারেন্স এখতিয়ার আছে শুধুমাত্র হাইকোর্ট বিভাগের, মনে রাখবেন রেফারেন্স এখতিয়ার শুধুমাত্র আছে হাইকোর্ট বিভাগের 113 ধারা আর 46 আদেশ। আচ্ছা, 47 আদেশ রিভিউ, যে আদালত সিদ্ধান্ত দেয় সেই আদালতে রিভিউ করে। এটা এই প্রশ্নটা এসে থাকে যে রিভিউ কখন করে, কোথায় আছে 47 আদেশে। যে আদালত সিদ্ধান্ত দেয় সেই আদালতে রিভিউ করে থাকে। এবং রিভিউ কেন করে বলবেন যে স্যার যদি কোনো করণিক ভুল থাকে বা নতুন কোনো বিষয় যদি উত্থাপিত হয় বা যেখানে আপিলের বিধান নেই সেই ক্ষেত্রে করে হচ্ছে রিভিউ। আমার লেট হবে ভাই, ক্লাস চলতেছে আমার। বুঝছেন? তাহলে রিভিউ করে 47 আদেশে। আর রিভিউর ধারা কত বলেন? 114 114 ধারা। রিভিউর ধারা হচ্ছে 114। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি দেওয়ানির। আমরা আরেকটু মনে রাখবো, সেটা হলো যে আমাদের দেওয়ানিতে রিভিশনের কোনো কিন্তু আদেশ নাই। তাহলে রিভিশনটা কোথায় আছে? 115 ধারা। 115 ধারায়। রিভিশনটা করা যায় কয়টা আদালতে? দুইটা আদালত, জেলা জজ আর হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট। ঠিক আছে, জেলা জজ আর কে? হাইকোর্ট বিভাগ। আর দেওয়ানি এতটুকুই মনে রাখলে হবে। আর যেটা মনে রাখবেন সেটা বলা যায় হচ্ছে আমাদের ওই প্রত্যার্পণ 144 ধারায় 100। ও আর একটা কথা, 143 আদেশে আপিলযোগ্য আদেশ আছে কয়টা মনে আছে? 25টা। আপিলযোগ্য আদেশ আছে 25টা। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আমার 144 ধারা প্রত্যার্পণ। প্রত্যার্পণ হলো যে জারি মামলায় কোনো কিছু যদি কেউ হারায়, মানে একজন ব্যক্তি ডিক্রিজারি মামলায় সে হারাইছে কিন্তু সে আপিলে গিয়ে জয়লাভ করছে, তাহলে সেটা ফিরে পাবার যে আবেদন করে তারা বলে প্রত্যার্পণ। সহজভাবে বলবেন স্যার ডিক্রিজারি মামলায় যা হারাইছে সেটা ফেরি পাওয়ার যে আবেদন সেটা বলে প্রত্যার্পণ। কত ধারায় আছে? 144 ধারা। এবং প্রত্যার্পণকে ইংরেজিতে কি বলে? রেস্টিটিউশন। প্রত্যার্পণকে ইংরেজিতে বলে রেস্টিটিউশন। আর সর্বশেষ দেওয়ানি যেটা আমার মনে রাখতে হবে সেটা হলো যে ইনহেরেন্ট পাওয়ার 151 ধারা। ইনহেরেন্ট পাওয়ার মানে হলো যখন আইনে সুনির্দিষ্টভাবে কোনো কিছু যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করে আদালত ন্যায় বিচারের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। ইনহেরেন্ট পাওয়ার আছে কত ধারায়? 151 ধারায়। আর ইনহেরেন্ট পাওয়ার দেওয়ানি মামলার ক্ষেত্রে কোন আদালত আছে? সকল দেওয়ানি আদালতের। সকল দেওয়ানি আদালতের। বুঝছেন? আর ফৌজদারিতে আসে 561 ক শুধুমাত্র কার? হাইকোর্ট ডিভিশনের। তো আমাদের দেওয়ানিতে যা যা পড়ছি এতটুকুই ইনশাল্লাহ পড়েন। ক্লাস না পড়তে চাইলে শুনেন। আর আমাদের তাহলে ফৌজদারি হলো, দণ্ডবিধি হলো, দেওয়ানি হলো। আগামীকাল সকাল 11টায় আসেন। আগামীকাল আপনাদের ফর্ম পূরণ করে দিব, প্রিন্ট করে দিব। অনলাইনে যারা আছেন তাদেরটা করে দিব। আর যাদের কেস ডায়েরি সংক্রান্ত সাহায্য দরকার, ধরেন আমার এখানে যারা অফলাইনে আছে এনাদের যাবতীয় তথ্যাদি আমার কাছে আছে, তো ওনাদের কেস ডায়েরি আমি করে দিব, ওনারা জাস্ট দেখে লিখবে। অনলাইনে যারা আছেন তারা যদি মনে করেন স্যার কেস ডায়েরি সংক্রান্ত সাহায্য দরকার, তাহলে আপনার কেস ডায়েরিতে যে কেসগুলো আছে এই কেসগুলোর ছবি আমাকে দিতে হবে। ছবি আমাকে দিলে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ওই কেস ডায়েরি কিভাবে লিখবেন সেটা পিডিএফ আকারে দিতে পারি এবং সেটা দেখে আপনি লিখে নিতে পারবেন।
বুঝছেন? স্যার আমি লিখছি, কালকে আপনার পড়া আমার এটা দেখে দিয়ে। জি, অবশ্যই। ঠিক আছে। আর অনলাইন অফলাইনে যারা আছেন, আমাদের তো ভাইবা কোর্স, তো এখানে একটা ছোট্ট একটু ফি আছে নির্দিষ্ট, যদি আপনাদের সমস্যা না হয় তাহলে ফি টুকু পরিশোধ করে দিয়েন, এই আর কি। ঠিক আছে। তো এর মধ্যে আরিফ সাহেব, আপনি বোধহয় গতবারই দিয়েছিলেন, আপনার প্রয়োজন নাই, যারা একবার পরিশোধ করছেন দরকার নাই। ঠিক আছে। জি, আমি একটু কথা বলতাম জি, যে ফর্ম পূরণ করতে কি আগে যে সব কাগজপত্র লাগছে ফর্ম ওগুলোই পূরণ লাগবে? করতে বোধহয় কিছু লাগবে না, আর তারপরেও কাগজপত্র ফটোকপি যা আছে এগুলো নিয়ে আসেন, কিছু লাগবে না, কারণ অ্যাপ্লিকেন্ট কপি তো আমার কাছে আছে, ওইটাতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওই সবগুলোর তাহলে যে ফটোকপি ভাইবা আর শিটটা ওই যে পিডিএফ দিয়ে দিন স্যার আমাকে। মার্কশিট হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ছবি স্টাম্প নিয়ে আসেন, পেপার ছবি নিয়ে আসেন। ছবি। কালকে আচ্ছা আপনাদের এই ছবি অ্যাপ্লিকেশন করে দিব, তারপরে কোর্টে গিয়ে ওই এফিডেভিট এবং সিনিয়রের সিগনেচার নিয়ে নেবেন। আচ্ছা ছবি ছবি কি 8 কপি লাগবে? হ্যাঁ, 8 কপি বোধহয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো স্যার স্যার হ্যাঁ, সোহান বলেন বলছিলাম স্যার। সোহান, বলেন। স্যার ওই যে কেস ডায়েরিতে আর যে মামলাগুলো দিবে আবার নতুন করে, তো আবার নতুন করে দিতে হবে নাকি স্যার? ওটা সংযোজন করতে হবে ভাবি। আপনি যা আছে সেটা থাকলেও দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় নতুন কিছু দিবেন সেটাও দিতে পারেন, সবকিছুই করা যাবে, সমস্যা নাই। যে স্যার 10টা দুপুরের মামলা। ক্লাসটা যদি একটু আপলোড দিয়ে দিতেন স্যার। হ্যাঁ, আপলোড দিয়ে দেবো ভাই এখনই। জি স্যার, স্যার থ্যাংক 8 ইউ। কপি ছবি লাগবে, বার কাউন্সিলে জমা দিতে হবে তো সেগুলো, না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ফর্মের উপর পিন ঠিক মেরে আছে দিতে স্যার। হবে। স্যার ঠিক আর আছে, আর ছবিগুলো। স্যার টাকা দিবানি আপনাকে? ঠিক আছে, আমি ওই যে আচ্ছা, কাল সমস্যা পরশু নাই, দিয়ে ওটা দেবো নিয়ে টাকা। সমস্যা নাই। হ্যাঁ, সোহান বলেন। আর ওই যে কালোটাই দিতে হবে নাকি ছবিতে স্যার? ওই যে যেটা নট এর আগে নেসেসারি, অ্যাপ্লাই করতে। কালোটাই না দিলেও হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা রাখেন, সেলফি দিলে হবে না, ওখানে নোটিশ দেখেন, সেলফি দেওয়া যাবে না। হ্যাঁ সেটা দেখছি স্যার। আমি তো দুবার দিছি। আর আর প্রশ্ন? আর প্রশ্ন নাই স্যার। প্রশ্ন যদি না থাকে তাহলে আপনারা খুব দ্রুত কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন কালকের মধ্যে ফর্ম পূরণ করার, এবং কালকে রাতের মধ্যে কেস ডায়েরি লিখে ফেলার। আপনার কেস ডায়েরি লিখে ফেললে ঝামেলা গেল, আর আমরা রাতে রাতে ইনশাল্লাহ ক্লাস করে আপনাদের এই করে দিব, মানে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। জুমে আমরা যোগ হব, এবং মক ভাইবা টেস্ট যেটা, এটা আমরা জুমে করব, সমস্যা নাই। সরাসরি যতটা করা যায় সেটা তো করবোই, নাহলে জুমেও থাকবো, আমরা ইনশাল্লাহ পারবো, টেনশনের কিছু নাই। আর যা যা আপনি মোটামুটি সব জানেন ভাইবাতে, আপনি সব জানেন, হয়তোবা মনে হচ্ছে যে কিছুই জানেন না, কিন্তু আপনি অনেক কিছুই সবই জানেন, জাস্ট ওখানে মার্জিত ভাবে উপস্থাপন করতে হবে। আর ড্রেস কোডের ব্যাপারে তো সবাই জানেন হয়তোবা, যে পুরুষ ছেলেদের সাদা শার্ট, কালো প্যান্ট, কালো কোট, কালো টাই, এবং চুল টুল কেটে নিয়েন মার্জিত ভাবে। আর ভাইবা বোর্ডে ঢোকার সময় অবশ্যই কোটের বোতাম যদি 3টা থাকে 2টা থাকে সব আটকায় ঢুকবেন। জুতাটা মার্জিত যেন হয়, লোফার টাইপের না হয়, এমনি ফর্মাল শু হয়। আম, তারপরে আর ঘড়ি টড়ি এগুলা নিয়ে সমস্যা নাই। মোবাইল অবশ্যই অফ করে যান বা সাইলেন্ট করে যান, মোবাইল যেন ওখানে যে বেজে না ওঠে, তাহলে কিন্তু আহ, শেষ হয়ে যাবে সবকিছু। আর কেস ডায়েরিটা তৈরি করে নিয়ে যেতে হবে, এবং কেস ডায়েরি থেকে সাধারণত এই যে আমরা ধরেন এই মুহূর্তে 15-20 জন আছি, বা 10-15 জন আছি, এখানে কেস ডায়েরি দেখবেন যে 10 জনেরই দেখে নাই, 5 জনের দেখতে পারে। কেস ডায়েরি কিন্তু সবাই দেখে না, বাট নেওয়া ম্যান্ডেটরি। অবশ্যই আপনার থাকতে হবে, কিন্তু প্রশ্ন করতেও পারে, নাও পারে, এবং কেস ডায়েরির উপর প্রশ্ন করে। আপনি ইচ্ছা করে বড় বড় মামলা দিলেন, কিন্তু ওই মামলার ওই ধারায় কি আছে এটা কিন্তু আপনার জানতে হবে। সো কেস ডায়েরি সম্পর্কে স্যার, হ্যাঁ বলেন। যে আমি যে ডায়েরিটা আমি নিয়ে এসেছি ওইটার আপনার হচ্ছে দেখেন কেসগুলা আপনাকে আমি পাঠাইছি, ওখানে সহজ সহজ গুলোই আছে স্যার, ওগুলো আমি দেখতাছি। আমি হয়তো বা ওগুলো পারবানি, ওই চুরি আছে, ডাকাতি ঠিক আছে, আছে, তারপরে ইনশাল্লাহ খুন সহ সমস্যা নাই, আমি ডাকাতি, এখনো দেখি নাই, এগুলা আপনি পাঠাইছেন তো দেখি নাই। তো এই আর একটু কি। দেখেন। জি। ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? আর আপনারা আমার অফলাইনে যারা আছেন, আপনারা কষ্ট করে হলেও আগামীকাল 11টায় চলে আসেন, কালকে আপনাদের সবার ফর্ম পূরণ করে দিব। ফর্ম করে দেওয়ার পরে আপনি কোর্টে গিয়ে ওই এফিডেভিট টেফিডেভিট যা যা আছে সবকিছু করে ফেলবেন, কালকের মধ্যে রেডি করে ফেলবেন। পরশুদিন জমা দিবেন বা 12 তারিখে জমা দিবেন, যেদিন দিবেন দিবেন, বাট কালকের মধ্যে সব কাজ রেডি করা চাই। স্যার এফিডেভিট কি কোর্টে গিয়ে করতে হবে, নোটারি দিয়ে করলে হবে না? হ্যাঁ, নোটারি দিয়ে করলেই হবে। জি স্যার। আর সবার সার্টিফিকেট মার্কশিট সব আসলগুলা কালেক্ট করেন, মানে অনেকের নাই,
আপনারা কি কি পরিমাণ ইরেসপন্সিবল, মানে স্টুডেন্টদের আমি ভেবে পাই না। একজন ব্যক্তির 4 খান মার্কশিটই নাই, একজনের 2 খান নাই, একজনের 1 খান নাই, উনটা আজীবন চলছে কিভাবে? এটাই তো আমার মাথায় ধরে না। আমার সবকটা পাইছে মার্ক লিস্টে। তো তো ঠিক আছে, তাইলে আর কোনো কিছু জিজ্ঞাসার আছে আপনাদের, বলেন। ও আর একটা, হ্যাঁ অরিজিনাল কি বলেন দেলোয়ার, বলেন। ফর্ম পূরণের সময় প্রয়োজন নাই, ভাইবার সময় লাগবে। আর যার যার নামের অর্থ জানেন, সোহানের অর্থ কি, নূরজাহান মুন্নি অর্থ কি, নাহিদ অর্থ কি, লাকি বিশ্বাস অর্থ কি, জাহিদ হাসান অর্থ কি, এটা জানবেন। তারপরে কোন স্যার আমার নামের অর্থ জিজ্ঞেস করবেই স্যার, এটা বাধ্যতামূলক, হ্যাঁ, কারণ যেখানে যাই সেখানে আমার নামের অর্থ জানতে তারপরে চাই স্যার। তারপরে জিজ্ঞাসা করবে যে কেন উকিল হইতে চান, তারপরে জিজ্ঞাসা করবে যে এতদিন কোথায় ছিলেন, তারপরে জিজ্ঞাসা করবে এখন কি করছেন। এই প্রশ্নগুলো কিন্তু করতে পারে, এবং এই প্রশ্নগুলোর আপনার উত্তর আগে থেকে সাজায় নিতে হবে। যদি ওখানে গিয়ে ইনস্ট্যান্টলি দিতে যান, আমতা আমতা করেন, তাহলে কিন্তু হবে না। সত্য বলেন মিথ্যা বলেন, আগে থেকে সাজায় নিয়ে যেতে হবে, এবং এটা কনভিন্সিং হতে হবে, অন্যরা যাতে সন্তুষ্ট হয়। আর আপনার সিনিয়রের নাম, এটা অনেকে ভুল করেন। আমরা একটা মক ভাইবা টেস্ট নিলেই বুঝতে পারবেন, অনেকে নার্ভাসনেস এর কারণে সিনিয়রের নাম বলেন, লার্নেট অ্যাডভোকেট জনাব বলতে ভুলে যান। লার্নেট অ্যাডভোকেট জনাব অমুক, এটা বলতে হবে। লার্নেট বানানটা শিখে নিয়েন, লার্নেট LEARNET, লার্নেট অনেকে পারেন না, এটা এগুলা এগুলা। আর 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 একটা কথা হলো যে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়া অন্য ইউনিভার্সিটির যারা আছেন, তারা তাদের ভার্সিটির ভাইস চ্যান্সেলরের নাম জেনে নিয়েন। অনেকে আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে, ভিসি স্যার কে, এটা অবশ্যই জেনে নিবেন। আর ধরেন আপনার ভিসি স্যারের নাম জিজ্ঞেস করছে, আপনি জানেন না, তো তখন ওই মুহূর্তে বলার প্রয়োজন নাই যে স্যার জানেন না, বলবেন যে স্যার প্রফেসর জনাব অমুক স্যার, এটা বলে দিয়েন, কারণ উনি ওই মুহূর্তে খুঁজতে যাবেন না। কিন্তু না বলাটা একটা অযোগ্যতা, বুঝতে পারছেন? তো যাই হোক, প্রথমেই এই চৌর্যবৃত্তি শিখাচ্ছি না, আগে হচ্ছে ওই ভাইবা বোর্ড হচ্ছে আপনার একেবারে সাহসিকতার সাথে ফেস করতে হবে। আর আপনাদের ভয়ের কোনো কাজ নাই, মানে ভয়ের কোনো কারণ নাই। এই যে 1550 জন যদি পাশ করে থাকে, এর ভিতরে 1500 জনের উপরে আপনারা পাশ করবেন। আর একেবারেই যারা হতভাগা, যারা ওই পারে নাই বা কপালে নাই, এরা 2-1 জন হয়তো বা তাদের অকৃতকার্য রাখতে পারে। বাট বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অধিকাংশরাই পাশ করে। বাট অধিকাংশরে পাশ করানোর হলেও আমরা তো প্রস্তুতি নিয়ে যাব। আমরা আমাদের সাথে যারা MCQ লিখিততে ছিলেন, তারা দেখবেন আমরা কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই হলে গেছি আল্লাহর রহমতে। তো এজন্য হতাশার কোনো কারণ নাই। ওই আগামীকাল 11টায় দেখা হচ্ছে, আপনারা পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তো ঠিক আছে, ভালো থাকেন। কালকে 11টায় দেখা হচ্ছে। কালকে 11টার সময় ফর্ম পূরণ করে দিব আপনাদের ইনশাল্লাহ, এবং ক্লাস আছে। আর PDF টিডিএফ যা আছে, ও উত্তরপত্র শীট টিট যা আছে আগামীকাল দিয়ে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।